ক্লাসের আর কি। তো সেখানে হচ্ছে একটা পার্ট পড়ানো বাদ ছিল, পাইপিং ডিজাইন আর কি। তো এটা হচ্ছে, এটাও খুব ছোটখাটো একটা স্লাইড, খুব বেশি সময় লাগবে না। তো হচ্ছে লেটস গেট স্টার্টেড অ্যাবাউট দিস। তো এখানে আমাদের আর কি CHE 405 আর কি। তো আপনাদের তো এটা হচ্ছে আপনাদের কোড আলাদা। সো গ্যাস পাইপলাইনের মানে পাইপলাইন ডিজাইনের হচ্ছে কোড এন্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে জানবো, আর একটু হচ্ছে আপনার ওই ইয়ে দেখবো আর কি, ওই কি বলে জিনিসটাকে, ওই এটা ডিজাইন ক্রাইটেরিয়াটা দেখবো কিভাবে ডিজাইন করতে হয় সেটা আর কি। 1 মিনিট, আমি একটা হচ্ছে জিনিস বের করি এখানে। ওকে। আচ্ছা, তো গ্যাস পাইপলাইনের যে যে ইয়েটা সেটা হচ্ছে আমরা জানি গ্যাস পাইপলাইন হচ্ছে অবশ্যই মানে খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আগেও হচ্ছে ইয়ে করেছি দেখেছি। তো গ্যাস পাইপলাইনের যে জিনিস সেটা হচ্ছে আমরা গ্যাস মানে গ্যাস পাইপলাইন তো আর না, শুধু পাইপলাইনের যদি কথা বলি সেটা হচ্ছে গ্যাস সাপ্লাইয়ের জন্য আছে, তারপর হচ্ছে ওয়েল সাপ্লাইয়ের জন্য আছে। সেগুলো থাউজেন্ডস অফ কিলোমিটার হচ্ছে জুড়েই আছে সব জায়গাতে। যেমন হচ্ছে সৌদি আরবের সবচেয়ে হাইয়েস্ট পেট্রোকেমিক্যাল এরপরে ভেনেজুয়েলাতে আছে, সৌদি আরবে আছে, বা হচ্ছে আমার মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে সব জায়গাতেই হচ্ছে এই মরুভূমির মধ্যে দিয়ে হচ্ছে মাইলের পর মাইল হচ্ছে এরকম ওয়েল সাপ্লাইং লাইন গুলো আছে আর কি, গ্যাস লাইনের লাইন, দেন হচ্ছে আপনার স্যার ওয়েল আপনি সাপ্লাইং। কি স্ক্রিন শেয়ার করছেন? ও আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি আপনাদের এখানে? না স্যার স্যার, স্যার হয়নি। স্ক্রিন না স্যার। শেয়ার হয় নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, ওয়েট। এখন দেখা যাচ্ছে তো, তাই না? স্যার দেখা যায় স্যার। হুম। আচ্ছা, তো এইটি পাইপলাইনের কথা বলছিলাম আর কি। তো গ্যাস পাইপলাইন হচ্ছে আছে, ওয়েল পাইপলাইন আছে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলোর জন্য আছে। তো পাইপলাইন সব জায়গাতে আছে, সমস্ত ধরনের ইন্ডাস্ট্রিতে আমরা ইন্টারনাল যত হচ্ছে আপনার ফ্লুইড ট্রান্সফার করি সবগুলাতে হচ্ছে গ্যাসের মধ্যে দিয়েই করি। তারপর হচ্ছে মিউনিসিপাল ওয়াটার লাইন আছে, মানে পাইপলাইন তো সব জায়গাতেই আছে আর কি, ওইটার কথাবার্তা আর কি। তো এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে সবচেয়ে বড় যে পাইপলাইন গুলো আর কি আছে ইন্টারকানেক্টেড, চায়না ওয়েস্ট ইস্ট গ্যাস পাইপলাইন আছে 8,700 কিলোমিটারের মতো, এত দীর্ঘ। যেটা হচ্ছে আপনার হচ্ছে ন্যাচারাল গ্যাস সাপ্লাইয়ের জন্য ইউজ করা হয়, 70 বিলিয়ন কিউবিক ফিট করে। ব্রাজিলে একটা আছে। তারপর হচ্ছে ইয়ামাল ইউরোপ পাইপলাইনে আছে, 34 বিলিয়ন কিউবিক মিটার ন্যাচারাল গ্যাস হচ্ছে পাস করে। তারপর কিছুদিন আগে হচ্ছে ব্রিটেন, সরি ইউইএতে, মানে ইউক্রেন ওয়ারের কারণে হচ্ছে কিন্তু একটা পাইপলাইন, নর্ডিক পাইপলাইন, যেটা নর্ডিক গ্যাস স্ট্রিম পাইপলাইন, নাম শুনেছেন অবশ্যই। তো ওইটা হচ্ছে যে সাগরের নিচে যে গেল আর কি। সেটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে বন্ধ করে দিয়েছে ইউক্রেন, তাই না? ওই যুদ্ধের সময় হচ্ছে ক্ষতিগ্রস্ত ছিল ইউক্রেন, কিছুদিন আগে বন্ধ করলো রাশিয়া থেকে, যেটা হচ্ছে পাইপলাইন সাপ্লাই হয়। নর্থ স্ট্রিম 1 এন্ড নর্থ স্ট্রিম 2 দুইটা পাইপলাইন আছে ওদের, বিশাল। তো রাশিয়া থেকে নর্মালি হচ্ছে ওইখানে হচ্ছে আপনার ইয়েগুলো সাপ্লাই হয়, গ্যাস সাপ্লাই হয় পুরো ইউরোপের আর কি। তো ওই পাইপলাইন গুলো সবই মানে আপনার হচ্ছে কোরোশনের পার্সপেক্টিভ থেকে যদি বলি, এগুলো হাইলি সাসেপ্টেবল টু কোরোশন। একে তো হচ্ছে যাচ্ছে হচ্ছে মরুভূমি দিয়ে সোয়েল কোরোশন হবে, যেটা হচ্ছে অপ ইন্টু অ্যাটমসফিয়ার আছে, সেখানে অ্যাটমসফিয়ারিক কোরোশন হতে পারে। ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে তো হতেই পারে, বিভিন্ন রকম কেমিক্যাল সাপ্লাই করতে হবে সেটার জন্য হতে পারে। তারপর হচ্ছে আন্ডার ওয়াটার যদি হয়, সেটাতে হচ্ছে আপনার হচ্ছে সি ওয়াটারের মধ্যে দিয়ে যাবে অবশ্যই, তো ওইখানে হচ্ছে পিটিং কোরেশন হতে পারে। সো মানে সবচেয়ে যত রকম হচ্ছে কোরেশন হওয়া যায় আর কি, সবই হচ্ছে ওরা মানে ইয়ে করতে পারে, এক্সপিরিয়েন্স করতে পারে। ইন্ডাস্ট্রি গুলোতে অনেক হাই প্রেশার, মানে হাই প্রেশার স্ট্রিম যায়, হাই প্রেশার ইয়ে যায় হচ্ছে আপনার ওই হাইলি কোরোসিভ কেমিক্যাল যায়, হাই টেম্পারেচার কেমিক্যাল যায়, রিয়েক্টর গুলোর যে পাইপলাইন কানেক্টর থাকে, নজল থাকে, সেখানে হচ্ছে যায়। তো যত রকম কোরেশন আমরা পড়ছি কোরেশন ক্লাসে, সবগুলোই মোটামুটি ওইখানে হচ্ছে এই পাইপলাইন গুলো উইথস্ট্যান্ড করতে হয়। তো আমরা যখন ডিজাইনে যাব তখন হচ্ছে পাইপের সাইজ গুলো জানতে হবে। পাইপের সাইজ হলো অনেক সময় হচ্ছে ভ্যালোসিটি, যে ফ্যাক্টর গুলো থাকে, যেমন ভ্যালোসিটির উপর ডিপেন্ড করে আমরা পাইপ সাইজ হচ্ছে ডিটারমাইন করি হিট ট্রান্সফার বা অন্য যে কোনো কোনো কিছুর জন্য। তো এইখানে ডিজাইন হচ্ছে পাইপলাইনে যেটা করা হয়, ডিজিগনেটেড করা হয়, যে কোনো একটা পাইপলাইনকে ডিফাইন করি আমরা দুইটা প্যারামিটার দিয়ে, একটা হচ্ছে ডায়ামিটার আর একটা হচ্ছে থিকনেস। এই দুইটা দিয়ে আমরা পাইপিং ডেজিগনেটেড করতে হয়। তো ডায়ামিটার হচ্ছে নর্মালি যে হচ্ছে রেফারেন্স কন্ডিশন গুলো থাকে সেটা হচ্ছে দুই ভাগে এক্সপ্রেস করা হয়, একটা হচ্ছে নমিনাল পাইপ সাইজ আর একটা হচ্ছে শিডিউল নাম্বার। তো আপনার যেহেতু মানে হিট এক্সচেঞ্জার ডিজাইন করেছেন, ওগুলো তো অবশ্যই এই নামগুলো শুনছেন, তাই না? নমিনাল পাইপ সাইজ আর হচ্ছে শিডিউল নাম্বার গুলা। স্যার এইগুলো শুনি নাই স্যার। কি বলেন? শিডিউল নাম্বার শুনি তো শিডিউল নাম্বার নমিনাল নাম্বার। শুনছি স্যার। কি নাম্বার? শিডিউল নাম্বার না, ওই হিট হিট এক্সচেঞ্জার ডিজাইন আপনাদের করা ছিল না? আমি তো তো হচ্ছে জহির ভাই বললো আপনাদের প্রসেস ডিজাইনের অপর পার্টি হিট হিট এক্সচেঞ্জার ডিজাইন করা ছিল।
জি স্যার পড়াইছে, কিন্তু এগুলো তো স্যার পড়ানো হয় নাই মনে হয়। মানে ওটা ছাড়া তো ডিজাইনে পাইপলাইন সিলেক্ট করবেন কিভাবে, সেটা তো হচ্ছে ইয়ে থাকে, মানে হিট হিট এক্সচেঞ্জারে যে হচ্ছে ইন্টারনাল টিউব থাকে, টিউবের মধ্যে হচ্ছে বার্মিংহাম ওয়্যার গজ, তারপর হচ্ছে নমিনাল পাইপ সাইজ, এগুলো না বলে হচ্ছে ওখানে ভ্যালু কিভাবে নিচ্ছেন, ওটা ছাড়া তো হচ্ছে হিট এক্সচেঞ্জার ডিজাইনই করা যেত না। যাই হোক, তো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সমস্ত জায়গায় মানে ইউএস স্ট্যান্ডার্ড আর কি, ইউএস স্ট্যান্ডার্ড অনুসারে পাইপলাইনের যে হচ্ছে ডেজিগনেশন গুলা থাকে, পাইপলাইনকে যেভাবে এক্সপ্রেস করা হয় সেটা হচ্ছে নমিনাল পাইপ সাইজ দিয়ে এক্সপ্রেস করি আমরা। একটা পাইপলাইন হচ্ছে যদি আমরা ডিজাইন করতে যাই, এটা হচ্ছে দুইটা জিনিস থাকবে যেটা বললাম, একটা হচ্ছে ডায়ামিটার, একটা থিকনেস। এখন দুই ধরনের ডায়ামিটার আছে, একটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার, আমরা ডিআই দিয়ে বলতে পারি, হচ্ছে এক্সটার্নাল ডায়ামিটার ডি নট। আর থিকনেস হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডি নট মাইনাস অফ ডিআই, সেটা কি হচ্ছে আমরা থিকনেস বলি, তাই না? তো থিকনেস ছিল হচ্ছে আমার এই জিনিসটা। এখন মানে হচ্ছে নর্মালি স্ট্যান্ডার্ড ইন্টারনাল বা এক্সটার্নাল ডায়ামিটার এইভাবে এক্সপ্রেস করা হয় না, স্ট্যান্ডার্ড হচ্ছে এক্সপ্রেস করার নিয়ম হচ্ছে নমিনাল পাইপ সাইজ ইউএস স্ট্যান্ডার্ড অনুসারে, যেটা অবশ্য ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইউজ করা হয় এনপিএস দিয়ে। তো আপনারা যত পাইপলাইনের চার্ট দেখবেন, সব পাইপলাইনের চার্টই দেখবেন হচ্ছে নমিনাল পাইপ সাইজ ওইভাবে হচ্ছে এক্সপ্রেস করা আর কি। এটা নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড এবং পাইপলাইনের স্ট্যান্ডার্ড আর কি, সমস্ত বইগুলোতে দেখবেন ওইভাবে হচ্ছে দেওয়া থাকে আর কি। এই নমিনাল কেন বলা হচ্ছে, এটা একটা নন স্পেসিফিক হচ্ছে টার্মিনোলজি, এবং এটা হচ্ছে ডাইরেক্টলি আপনার হচ্ছে ওই ইয়েগুলো দেয় না, মানে ডায়ামিটার দেয় না, সাইজ গুলো দেয় না। এটা হচ্ছে একটা মানে হচ্ছে নাম্বার, মানে ইন্টারনাল ডায়ামিটার এবং এক্সটার্নাল ডায়ামিটার দুটোর উপর ডিপেন্ড করে আমরা এক্সপ্রেস করি এনপিএস টাকে। এই দুটোর উপর ডিপেন্ড করে হচ্ছে নমিনাল পাইপ সাইজটা বলা হয়। আর শিডিউল নাম্বার, শিডিউল নাম্বার হচ্ছে আপনার রিলেটেড টু থিকনেস। শিডিউল নাম্বার হচ্ছে পাইপের থিকনেস এর সাথে। তো আমরা যখন চার্ট গুলা দেখবো, যখন পাইপলাইনের চার্ট আমি দেখাবো, তো ওখানে দেখবেন হচ্ছে এখানে লেখা আছে এনপিএস, বিভিন্ন রকম হচ্ছে এনপিএস এর জন্য, ওর ভিতরে আবার হচ্ছে বিভিন্ন শিডিউল নাম্বার, শিডিউল নাম্বার 20, 40। আপনারা ইয়ে করেছেন না, মানে ফ্লুইড ট্রান্সফার, মানে ইয়ে করছেন না, ফ্লুইড মেকানিক্স পড়ছিলেন না, ফোর্স? মেকানিক্স পড়ছিলাম। হ্যাঁ, ওইখানে তো এগুলো থাকে, যেমন হচ্ছে মানে শিডিউল নাম্বার ছিল, তারপর হচ্ছে পাইপ মানে ইয়ে যেটা ছিল যে এনপিএস 2 এনপিএস এর জন্য শিডিউল নাম্বার 40, ওরকম পাইপলাইনের মধ্যে ফ্লুইড ট্রান্সফার হচ্ছে, এটা ফ্রিকশন ফোর ইয়ে কত, বা হচ্ছে মানে যেটা হচ্ছে হেড লস কত হবে, সেটা তো হচ্ছে থাকে নর্মালি। আচ্ছা যাই হোক, তো হচ্ছে শিডিউল নাম্বার নর্মালি থাকে হচ্ছে এটা রিলেটেড হচ্ছে আপনার থিকনেস এর সাথে, দুইটা জিনিস একসাথে ডিফাইন করতে হবে। এখন এই নর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড, এটা ফলো করেই হচ্ছে দেখা যায় সবকিছুতে আপনার ওই পাইপলাইন গুলা হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয়, ওদের হচ্ছে যেভাবে আপনি অর্ডার দিবেন এনপিএস এবং শিডিউল বলবেন, ওই অনুসারে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার করা হবে। এবং ইন্ডাস্ট্রিতেও নর্মালি এই দুটো জিনিস ইউজ করা হয়। সেটা হচ্ছে ওরা পাইপলাইনের ইন্টারনাল ডায়ামিটার আপনাকে বলবে না, বলবে হচ্ছে আপনার নমিনাল পাইপ সাইজ বলবে, এনপিএস বলবে, শিডিউল নাম্বার বলবে। এই দুইটা থাকলে আপনি ইজিলি বের করতে পারবেন সেটার ইন্টারনাল ডায়ামিটার কথা, এক্সটার্নাল ডায়ামিটার কথা, চার্ট গুলো থাকে তো হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড চার্ট অনেকগুলো আছে। তো নর্মালি শিডিউল মানে নমিনাল পাইপ সাইজ ভ্যারি করে আপনার হচ্ছে অনেক ভ্যারি করতে পারে, ডিপেন্ডিং অন হচ্ছে আপনার ফ্লো ভেলোসিটি, এগুলোর উপর ডিপেন্ড করতে পারে। তবে হচ্ছে শিডিউল নাম্বার যেটা আমরা হচ্ছে ইয়ে দেই, এই এনপিএস নর্মালি চার্টে, আমি আগে চার্টটা দেখাই তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। এই যে চার্টের যে পাইপ শিডিউল এবং ওয়েটেজ থাকে, তো নমিনাল পাইপ সাইজ দেখেন 1/8 ইঞ্চ থেকে শুরু হয়, 1/8 থেকে 12 পর্যন্ত আছে, এর ও বাইরেও মানে আরো বেশি থাকতে পারে, ওই পাশে হচ্ছে আরো কম থাকতে পারে, এরকম আছে। তো এইটার উপর ডিপেন্ড করে, প্রথমে যেটা ডিপেন্ড করে নমিনাল পাইপ সাইজ থেকে আউটসাইড টাওয়ারমিটারটা পাওয়া যায়, মানে হচ্ছে একটা নমিনাল পাইপ সাইজ যখন বলবে, একটা এনপিএস যখন বলবে, সেটার সাথে হচ্ছে আউটসাইড ডায়ামিটার যেটা পাইপের, সেটা হচ্ছে ফিক্সড, ওইটা ফিক্স থাকবে। তারপর যেটা প্রত্যেকটা এটার জন্য, প্রত্যেকটা এনপিএস এর জন্য হচ্ছে ইউ ক্যান গেট দ্য ডিফারেন্ট শিডিউল নাম্বার। তো ইউ ক্যান গেট শিডিউল 40, শিডিউল 80, শিডিউল 20, এরকম হচ্ছে বিভিন্ন হচ্ছে শিডিউল নাম্বার থাকবে। তো শিডিউল নাম্বার যেটা বোঝায় সেটা হচ্ছে থিকনেস। সো আপনাকে ইন্টারনাল ডায়ামিটার, দে ওয়ান্ট গিভিং দ্য ইন্টারনাল ডায়ামিটার। সো এই দুইটা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার, ইউ নো অ্যাবাউট দ্য আউটসাইড ডায়ামিটার ফ্রম দ্য নমিনাল পাইপ সাইজ, এন্ড when you confirm with the শিডিউল নাম্বার you will get the thickness, wall thickness. সো আপনি যখন ওয়াল থিকনেস জানবেন তখন হচ্ছে ইন্টারনাল ডায়ামিটারটা বের করা যায়, সেটা হচ্ছে আউটার ডায়ামিটার মাইনাস হচ্ছে আমি কি করব, থিকনেস করব। সেখান থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ইন্টারনাল ডায়ামিটারটা বের করি। এটা হচ্ছে নর্মালি চার্ট থাকে এরকম, এখানে হচ্ছে হাফ ক্রপড একটা চার্ট দেখানো আছে। তো আপনার ইফ ইউ সার্চ অন দ্য গুগল অর ইন্টারনেট ইউ উইল গেট দ্য ফুল শিডিউল নাম্বার এন্ড নমিনাল পাইপস এর চার্ট। এটা হচ্ছে আপনার মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, তো সবই আছে। তো নর্মালি অর্ডার এভাবে দিতে হয়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা যখন পাইপকে হচ্ছে ডিজিগনেটেড করব, আমরা নর্মালি পাইপলাইনে জানি শিডিউল নাম্বার জানি এবং হচ্ছে আপনার নমিনাল পাইপ সাইজটা জানি। আবারও বলছি, নমিনাল পাইপ সাইজ যেটা দেওয়া থাকবে সেটার জন্য হচ্ছে আউটার ডায়ামিটারটা ফিক্সড পাইপের,
যেমন 1/8, 1/4, 3/8, দেন হচ্ছে 1 ইঞ্চ শিডিউল নাম্বার, 2 ইঞ্চ শিডিউল হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে। সো ওরকম ভাবে হচ্ছে দেওয়া আছে। তবে শিডিউল নাম্বার 12 এর চেয়ে বড় যতগুলো থাকবে, সাপোজ লাইক ইউ হ্যাভ শিডিউল নাম্বার 14, সেটার আউটসাইড ডায়ামিটার 14 ইঞ্চি হয়। এটা হচ্ছে ইয়ে থাকে 12 এর বেশি যত শিডিউল নাম্বার থাকবে ওই শিডিউল নাম্বারের ইকুয়ালি হয় আউটার ডায়ামিটার। আর কিন্তু 12 এর নিচে যেগুলো থাকবে সেটার জন্য অবশ্যই থাকবে না, সেটার জন্য ছোট হয়। তো এই লাইনটা আমি এখানে লিখেছি, এই যে ম্যানুফ্যাকচারিং অফ এনপিএস 1/8 to 12, এই যে শিডিউল নাম্বার 1/8 to 12, শিডিউল নাম্বার NPS will be somewhat in between outer diameter and internal diameter of the pipe, OD and IT and OD. সো আমি যখন হচ্ছে শিডিউল নাম্বার বলতেছি, এখান থেকে দেখাই, লেটস চেঞ্জ দ্য পেন। আমি যখন বললাম হচ্ছে একটা পাইপের ডায়ামিটার হচ্ছে 3/4, শিডিউল নাম্বার দেওয়া আছে, এই জিনিসটা আসলে বোঝায় ওই যে হচ্ছে আপনার মানে হচ্ছে একটা আউটার ডায়ামিটার কে পেলাম কত, মানে আপনি যে আউটার ডায়ামিটার ডি আউট সেটা হচ্ছে 1.054 ইঞ্চ, ইন্টারনাল ডায়ামিটার যেটা পাবো সেটা হচ্ছে 1.05, সাথে হচ্ছে থিকনেস অ্যাড করি, আমি মনে করি শিডিউল নাম্বার 40 এটার জন্য। তো সাপোজ লাইক এটা হচ্ছে আমার থিকনেস 0.113, সো এটা যেটা পাচ্ছি 1.11163 ইঞ্চ। এই যে দেখেন শিডিউল নাম্বার কিভাবে আমরা বলি, মনে করেন একটা পাইপের আউটার ডায়ামিটার হচ্ছে এত 1.054 ইঞ্চ আর ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে 1.163 ইঞ্চ। শিডিউল নাম্বারটা হবে যখন আমি বললাম 1/8 থেকে 12 পর্যন্ত, এই পর্যন্ত শিডিউল নাম্বার হবে এই ইন্টারনাল ডায়ামিটার এবং এক্সটার্নাল ডায়ামিটার দুইটার মধ্যবর্তী কোনো একটা সংখ্যা, ফুল ফ্র্যাকশন মানে ফুল ইয়ে হিসেবে থাকবে। তো এখানে দেখলাম 1.054 আর 1.116, এটার মধ্যবর্তী শিডিউল নাম্বার যেটা ডিনোট করা হচ্ছে সেটা হচ্ছে 3/4। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে নর্মালি হচ্ছে যে স্ট্যান্ডার্ড আর কি শিডিউল নাম্বারকে এক্সপ্রেস করার। তবে এইটা হচ্ছে এরকম থাকে, মানে হচ্ছে 1/8 থেকে শিডিউল নাম্বার 12 পর্যন্ত আর কি, যে শিডিউল নাম্বারটা আউটার ইন্টারনাল ডায়ামিটার মধ্যবর্তী কোনো সংখ্যা হয়। আর যেটা বললাম হচ্ছে আপনার 12 এর চেয়ে বড় যত হচ্ছে বলবো, 12, 14, 18, 16, ওদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনার শিডিউল নাম্বার আর আউটার ডায়ামিটার সেমই থাকে। যেমন আমি যদি বলি আউটার মানে শিডিউল নাম্বার একটা পাইপলাইনে হচ্ছে 14, তো এটা যেহেতু 12 এর বলো তো হচ্ছে ওটার ইয়ে যেটা মানে ক্রাইটেরিয়া হচ্ছে এটা আউটার ডায়ামিটার অ্যাকচুয়ালি 14 ইঞ্চি হবে। আর হচ্ছে 8 থেকে 12 এর মধ্যে হচ্ছে শিডিউল নাম্বার হচ্ছে ইন্টারনাল আর আউটার ডায়ামিটার দুটার মধ্যবর্তী একটা নাম্বার। আর শিডিউল নাম্বার বলতেছি বারবার, নমিনাল পাইপ সাইজ এনপিএস, এনপিএস হবে হচ্ছে এটার মধ্যবর্তী একটা সংখ্যা, এটা বারবার বলছি, আমি আবার কারেক্ট করি। এটার হচ্ছে ইয়ে হচ্ছে নমিনাল পাইপস যেটা এনপিএস, 8 থেকে 12 মধ্যবর্তী যে নাম্বারগুলো আমরা বললাম। একটা পাইপের আউটার ডায়ামিটার যদি 1.054, ইন্টারন আমি ভুল লিখছি, এটা হচ্ছে মাইনাস হবে, এটা তো এটাও ধরলেন না কেউ আমার, থিকনেসটা বাদ দিতে হবে এটা, এটা বাদ বাদ দিলে কত আসে? 1.054 থেকে 0.113 বাদ দিলে স্যার 0.937। 97। তো একটা পাইপের আউটার ডায়ামিটার হচ্ছে 1.054 আর ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে 0.937, শিডিউল নাম্বার হচ্ছে ওদের দুটার মধ্যবর্তী আর কি সংখ্যা। এটা আমরা বললাম কাদের জন্য, আপনার শিডিউল নাম্বার, আবারও শিডিউল বলতেছি এনপিএস, শিডিউল বলতে বলতে 3/4 যেটা সেটা হচ্ছে নমিনাল পাইপ সাইজ, যেটা সেটা হচ্ছে 0.75 অ্যাকচুয়ালি। তো এই যে দেখেন আমরা যেটা বললাম, মানে শিডিউল এনপিএস টা হবে আপনার হচ্ছে টি নট এবং টিআই এর মধ্যবর্তী হবে আর কি। তো যে 3/4 এটা হচ্ছে বেসিক্যালি 0.75, তাই না? যেটা আমরা জানি। তো এনপিএস যেটাকে দিয়ে বললাম, এই পাইপের এনপিএস হচ্ছে নমিনাল পাইপ সাইজ হচ্ছে 0.7। তো এটা এটা আসলে বোঝায় না যে আউটার ডায়ামিটার বা ইন্টারনাল ডায়ামিটার 0.75, এটা বোঝাবে না। আমরা বলছিলাম এনপিএস হবে আপনার হচ্ছে ওই ডি নট এবং টিআই এর মধ্যবর্তী কোনো একটা সংখ্যা। তো এখানে দেখলাম ডি নট হচ্ছে আমার 1.005 ইঞ্চ আর এটা হচ্ছে 0.973, তো শিডিউল নাম্বার হচ্ছে আমার, হ্যাঁ এটার মধ্যবর্তী একটা সংখ্যা দিয়ে হচ্ছে আমরা এক্সপ্রেস করি আর কি। তো এই গেল কথা। তো হচ্ছে আবার যে আরেকটা কথা বললাম ওই যে এনপিএস এর কথা, যদি হচ্ছে আমার সাইজ যদি 14 এর চেয়ে বেশি হয়, এদের হচ্ছে আউটার ডায়ামিটার আর হচ্ছে এনপিএস টা হচ্ছে আমার
সেমই থাকে আর কি। যেমন আমরা যদি বলি এই যে পাইপলাইনের এনপিএস হচ্ছে 14, সেটা আসলে বোঝাচ্ছে আউটার ডায়ামিটার হচ্ছে আপনার 14 ইঞ্চ, সেটাই বোঝায়। আর শিডিউল নাম্বার যেটা কথা বললাম একটু আগে, একই দিন মানে যেটা যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ওয়াল থিকনেস এর সাথে রিলেটেড। সো আমরা হচ্ছে যখন এনপিএস জানবো আর শিডিউল নাম্বার জানবো তখন আমরা ইন্টারনাল ডায়ামিটার বের করতে পারবো। এখন আমরা যেটা বললাম একটা পাইপলাইনের জন্য এনপিএস হচ্ছে ফিক্সড রেখে তারপর হচ্ছে আমরা শিডিউল নাম্বার চেঞ্জ করতে পারি। শিডিউল নাম্বার চেঞ্জ করা মানে মানে 20, 40, 80 এগুলো আসলে বিভিন্ন থিকনেস ডিফাইন করে। তো এই পাইপলাইনের জন্য থিকনেস এরকম। তো আমরা যদি হচ্ছে সাপোজ লাইক একটা এনপিএস বললাম 4, এই এনপিএস এর জন্য যখন 4 বললাম তখন এটা দেখতেছে আউটসাইড ডায়ামিটার হচ্ছে 4.5 ইঞ্চ। তো এটার যখন হচ্ছে বললাম এটা শিডিউল 40 যেটা যে পাইপলাইন সেটার দেখেন ওয়াল থিকনেস হচ্ছে 0.237। এটার শিডিউল নাম্বার যখন বললাম 80 তখন থিকনেস হচ্ছে 0.337। তো শিডিউল নাম্বার এই যে এই নোটেশনটা যত বাড়বে ওয়াল থিকনেস তত বাড়বে। আর ওয়াল থিকনেস যত বাড়বে, যেহেতু হচ্ছে আমার আউটার ডায়ামিটারটা ফিক্স, তার মানে কি কমতেছে বলেন তো? ইন্টারনাল ডায়ামিটার কমতেছে না আস্তে আস্তে শিডিউল নাম্বার যত বাড়াতে থাকবো আমি। জি স্যার। হুম, এটা আর কি কথা। তো এইভাবে আমরা পাইপলাইন সিলেক্ট করি এবং হচ্ছে নর্মালি এইভাবে চার্ট আকারে দেওয়া থাকে অলওয়েজ, সব জায়গায় দেখবেন হচ্ছে এইভাবে চার্ট আকারে দেওয়া আছে। আপনি শুধু জানবেন আউটার ডায়ামিটার, মানে এনপিএস জানবেন আর শিডিউল নাম্বার জানবেন, ইন্টারনাল ডায়ামিটার আপনাকে ক্যালকুলেট করে নিতে হয় নর্মালি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, অবশ্য সব জায়গায় আমেরিকান স্ট্যান্ডার্ডই ফলো করা হয়, তবে হচ্ছে কিছু হচ্ছে আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হতে পারে, সেটা হচ্ছে এনপিএস কে ডিএন দিয়ে বলে আর কি, ডিএন নাম্বার, সেটা হচ্ছে ডায়ামিটার নমিনাল বা হচ্ছে নমিনাল ডায়ামিটার। সো এটা হচ্ছে মিলিমিটারে বলে, আমরা এনপিএস যেগুলো বলি নর্মালি এগুলো হচ্ছে ইঞ্চে এক্সপ্রেস করে আর কি। তো এখানে হচ্ছে রিলেশনশিপ দেওয়া আছে এনপিএস থেকে হচ্ছে আপনার ডিএনএ কনভার্ট করা আর কি। তো হচ্ছে নাম্বার 4 যখন এনপিএস 4-এর চেয়ে বেশি সেটা হচ্ছে ডিএন নাম্বার হচ্ছে ইকুয়াল টু এনপিএস এর যে হচ্ছে পেয়েছেন তার সাথে ইউ জাস্ট মাল্টিপ্লাই 25। সো হচ্ছে 4-এর চেয়ে বেশি হলে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। এই যে বাকিগুলো আর কি এর আগের গুলা দেওয়া আছে এখানে চার্টে। সো স্ট্যান্ডার্ড সাইজেস গুলা যেগুলো যে এনপিএস এর বিভিন্ন সাইজেস গুলো দেওয়া আছে এখানে, কত পর্যন্ত হতে পারে, অনেক পর্যন্ত হতে পারে তাই না, 4, 6 এরকম বাড়তে পারে। তো আমরা এখানে একটা ফ্র্যাকশন চার্ট দিয়েছি আর কি। অনেক বড় পাইপলাইনের জন্য অনেক বড় হচ্ছে এনপিএস হতে পারে, এনপিএস 60 হতে পারে, শিডিউল নাম্বার 20, 40, 80, 100, 120 এরকম পর্যন্ত যেতেই পারে। তো হচ্ছে এগুলো অনেক ওয়াইডলি ভ্যারি করবে আর কি। তো যেটা কথা বললাম আর কি ওই পাইপলাইনের কোড এন্ড স্ট্যান্ডার্ড, তো হচ্ছে বিভিন্ন কোড এন্ড স্ট্যান্ডার্ড আছে। আমরা বারবার প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে যেহেতু ডিজাইন, আমাদের কোড এন্ড স্ট্যান্ডার্ড মেনে ডিজাইন করতে হবে। তো এখানে হচ্ছে আসমের কথা আছে যেটা আমরা আগে দেখেছি, আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আনসে আছে সেটা হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এএসটিএম আছে, এটার কথা বলেছিলাম, এএসটিএম টেস্টিং সবকিছু ফলো করতে হয় ওটাতে, আমেরিকান সোসাইটি অফ টেস্টিং ম্যাটেরিয়ালস। এপিআই কথা বলেছিলাম, সেটা পেট্রোলিয়াম রিলেটেড যত কিছু আছে অয়েল এন্ড গ্যাস ইন্ডাস্ট্রির জন্য সব এপিআই স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। আসমি কোড, আমরা যদি পাইপলাইনের জন্য আসমি কোড গুলো দেখি, নর্মালি পাইপলাইনের জন্য আসমি কোড ফলো করা হয়, সেটা হচ্ছে এটা আমরা ওই যে প্রেসার ভেসেল ডিজাইনের সময় দেখে বলছিলাম। আসমি B31 কোড হচ্ছে ফলো করা হয়। এর মধ্যে বিভিন্ন সেগমেন্ট আছে যেটা হচ্ছে বিভিন্ন কিছুর জন্য, যেমন পাওয়ার পাইপিং যেটা পাওয়ার ইন্ডাস্ট্রি গুলোর জন্য সেটা হচ্ছে আসমি কোড 31.1। ফিউল গ্যাস পাইপিং এর জন্য 2, এর জন্য প্রসেস পাইপিং এর জন্য 3, এরকম ভাবে রেফ্রিজারেশনের জন্য আসমি কোড হচ্ছে B31.5 ইউজ করা হয়। স্লারি যদি হয় যেখানে সলিড থাকবে সেটার জন্য 11 ইউজ করা হয়। বিল্ডিং সার্ভিস পাইপ গুলো নর্মাল হচ্ছে ইউটিলিটিস এর জন্য যেটা সেটা হচ্ছে 31.9 হতে পারে। আর যদি হচ্ছে বয়লার প্রেসার ভেসেলের রিলেটেড গুলো থাকে সেটা আমরা হচ্ছে ওই বয়লার প্রেসার ভেসেল কোড হচ্ছে কোড 8 ওখানে তো দেখে এসেছি। তারপর টিউবিং, টিউবিং হচ্ছে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমরা টিউবিং এর কথা বলছিলাম এর জন্য ওই হচ্ছে হিট এক্সচেঞ্জারের জন্য টিউবিং থাকে। হিট এক্সচেঞ্জার যদি ডিজাইন করে থাকেন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে থাকেন, সেখানে অলওয়েজ দেখবেন আমরা যখন টিউবের ইন্টারনাল বলি মানে হচ্ছে আমরা যাতে হচ্ছে এনপিএস এর সাথে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে বার্মিংহাম ওয়্যার গজ BWG দেওয়া থাকে তাই না, থিকনেস বের করার জন্য। জি স্যার। বিডাব্লিউজি দেওয়া থাকে না এনপিএস এর সাথে, ওই চার থেকে দেখে আমরা তারপর হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার এক্সটার্নাল ডায়ামিটার বের করি, সেটা হচ্ছে টিউবিং এর জন্য আর কি। ফ্ল্যাঞ্জেস এর জন্য হলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্ল্যাঞ্জেস আসলে এগুলো কানেক্টর হিসেবে ইউজ করা হয় আর কি। তো হচ্ছে পাইপ ডায়ামিটার যখন হচ্ছে 0.75 মিটারের চেয়ে বেশি হবে বা লার্জার হবে তখন হচ্ছে আমরা স্মলার সাইজের হচ্ছে স্ক্রিউ করে হচ্ছে ফ্ল্যাঞ্জেস গুলো ইউজ করি আর কি। এখন সিলেকশন অফ পাইপিং ম্যাটেরিয়াল, দিস আর বেসিক্যালি দ্য সেম থিং, ওভার এন্ড ওভার রিপিটেটিভ জিনিস। আমরা হচ্ছে গত ক্লাসে দেখে এসেছি ম্যাটেরিয়ালস গুলো নিয়ে। তো এখানে হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে কথাবার্তা, আমরা পি নিয়ে সিলেক্ট করব। তো এই জিনিসগুলো একটু মনে রাখবো, এটা অনেক সময় পরীক্ষা আসে আর কি। হোয়াট ইজ দ্য সিলেকশন ক্রাইটেরিয়া অফ দ্য পাইপিং,
পাইপিং ম্যাটেরিয়ালস, যখন আমরা পাইপ সিলেক্ট করব, ম্যাটেরিয়াল সিলেক্ট করব, তখন এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি কি জানতে হবে, এটা অনেক সময় প্রশ্নে আসে। তো আমরা যেটা বললাম এগুলো আমরা আগেও দেখে আসছি যে পাইপলাইন, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফায়ার এক্সপোজার আছে কিনা। কারণ ফায়ার এক্সপোজার হলে পাইপলাইন ফেল হয় সবচেয়ে বেশি, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব জায়গাতেই। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, যদি ফায়ার থাকে, এক্সপোজার থাকে, নর্মালি আসমি কোড যেটা বললাম এই যে হচ্ছে পাওয়ার পাইপিং, এটা যেহেতু বয়লার ইন্টারনাল ডিজাইনের জন্য, তখন হচ্ছে এক্সপোজারের জন্য তখন হচ্ছে আসমি কোড P31.31.1 ইউজ করতে হয়। তারপর যেটা বললাম সাসেপ্টিবিলিটি অফ দ্য পাইপ টু দ্য ব্রিটল ফেলোর এন্ড থার্মাল শক ফেলোর, যখন হচ্ছে এই যে এই জিনিসটাই হয় আর কি, ফায়ার এক্সপোজার হলে তখন হচ্ছে আপনার ব্রিটল ফেলোর, থার্মাল শক ফেলোর হয়। তো এই জিনিসটাগুলো অবশ্যই আমাদের জানতে হবে। লস অফ স্ট্রেংথ হয় কিনা ফায়ার এক্সপোজার হলে, বা কম্বাস্টিবিলিটি সম্পর্কে জানতে হবে। তারপর সাপোর্ট যদি পুড়ে গেল, পাইপলাইনটা ফেল করে পুড়বে, তো এই জিনিসগুলো ডিজাইনের আগে জানতে হবে। আমার হচ্ছে থার্মাল ইনসুলেশন যেটা ইউজ করবো পাইপলাইন বা ওয়্যারিং এর জন্য, যেটা হিট এক্সচেঞ্জার ডিজাইনের জন্য, তখন হচ্ছে ওগুলা পাইপলাইন কি ফায়ারের সাথে আরো কি এনগেজ করে দিবে, নাকি হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করবে, ফায়ার ইনসুলেটর হিসেবে। we have to know about those things. তারপর সবচেয়ে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট উই নিড টু নো অ্যাবাউট দ্য কোরোশন সাসেপ্টিবিলিটি অফ দ্য পাইপলাইন অর দ্য ম্যাটেরিয়াল। কি ধরনের হচ্ছে এনভায়রনমেন্ট থাকবে, সেটার জন্য এক একটা ধরনের এক এক ধরনের পাইপলাইন ইউজ করতে হবে। ইলেকট্রোলাইটিক ইফেক্ট থাকতে পারে, সেটার জন্য হচ্ছে হাইড্রোজেন এমব্রিটলমেন্ট হয়ে থাকে, স্ট্রেস কোরোশন ক্র্যাকিং হতে পারে। সো উই হ্যাভ টু নো অ্যাবাউট দোজ থিংস অলসো। সো তারপর যেটা বললাম সুইটেবিলিটি অফ দ্য প্যাকিং, সিল, গ্যাসকেট আর লুব্রিকেন্ট ইউজ করতে হবে কিনা জয়েন্ট গুলাতে, সেটা জানতে হবে। লো টেম্পারেচার অ্যাপ্লিকেশন আছে কিনা রেফ্রিজারেশন ইফেক্ট হিসেবে, এবং ওটা হলে ম্যাটেরিয়ালটা ফেল করবে কিনা ওই কন্ডিশনে, সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে কম্প্যাটিবিলিটি উইথ দ্য ফ্লুইড, এটা তো অবশ্যই দেখতে হবে কম্প্যাটিবল আছে কিনা। এখানে আরেকটা ফ্যাক্টর আছে যেটা আমরা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ফর্মুলা আর কি, আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন যেটা ফর্মুলা বলেছে, সেটা হচ্ছে আয়রন এন্ড স্টিল পাইপলাইনের জন্য ওয়াল থিকনেস এটা স্পেসিফাই করা হয়। সেটা হচ্ছে আমরা যেরকম ভাবে হচ্ছে বয়লার এন্ড প্রেসার ভেসেলের জন্য থিকনেস ক্যালকুলেশন দেখেছি স্ট্যান্ডার্ড মেনটেন করে ডিজাইন প্রেসার অনুসারে, এখানেও হচ্ছে শিডিউল নাম্বারের সাথে রিলেটেড করে শিডিউল নাম্বার বলা হয় আর কি, ডিজাইনের জন্য আর কি। তো হচ্ছে আপনার সেফটি প্রেসারে হচ্ছে কাজ করে কিনা সেটা হচ্ছে দেখার জন্য। তো এখানে ছোট একটা ফর্মুলা আছে যে শিডিউল নাম্বার পাইপলাইনের, সেটা হচ্ছে ডিফাইন করি কিভাবে আমরা, ওই যেটা আমরা বলে আসছি শিডিউল নাম্বার আর কি 40 60 এটার কথা আর কি। তো শিডিউল নাম্বার ডিফাইন করি কিভাবে, 1000 PS ডিভাইডেড বাই SS। এখন PS টা কি, SS হচ্ছে আমার কথা সেফ ওয়ার্কিং স্ট্রেস, যেটা বললাম আমরা ওই যে কন্ডিশনে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেস অফ দ্যাট ম্যাটেরিয়াল, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেস। আমরা মেগা প্যাসকেল বা হচ্ছে KSI যেগুলো দেখে এসেছিলাম চার্ট গুলাতে, ওই ম্যাটেরিয়ালটার বিভিন্ন টেম্পারেচার প্রেসারে, এটা হচ্ছে সেফ ওয়ার্কিং স্ট্রেস। আর PS হচ্ছে আমার কত, ওই যে PS হচ্ছে সেফ ওয়ার্কিং প্রেসার। তো হচ্ছে আমরা যে এনভায়রনমেন্টে কাজ করছি সেটার জন্য হচ্ছে সেফ প্রেসারটা কত, মানে হচ্ছে প্রেসারে কাজ করা উচিত। তো এটাকে বললাম হচ্ছে PS কে আমরা হচ্ছে এভাবে ডিফাইন করি, সেফ ওয়ার্কিং প্রেসার যেটা, এটা হচ্ছে 2SS TM ডিভাইডেড বাই TM। এই ডিএম জিনিসটা কি, TM টা হচ্ছে মিন ডায়ামিটার। আমরা যখন পাইপলাইন বলবো এটা দুইটা ডায়ামিটার আছে, আমরা যেটা বললাম একটা হচ্ছে DI আর একটা হচ্ছে D0। কিন্তু যখন এই কন্ডিশনের কথা বলবো PS এর কথা, তখন যেটা মিন ডায়ামিটার সেটা তার মানে কি DI প্লাস D0 ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা হচ্ছে মিন ডায়ামিটার। তো হচ্ছে এটা ডায়ামিটার বসালাম, TM হচ্ছে তো মিনিমাম থিকনেস, যেটা সেটা হচ্ছে কত মিনিমাম থিকনেস নেওয়া উচিত, এটা হচ্ছে মিনিমাম এই কন্ডিশনে যে সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্টে যদি we want to work on those environment, what is the minimum thickness of this material or pipeline, so ওইটা হচ্ছে ওই থিকনেসটা। ডিএম এর কথাটা বললাম, আর এসএস তো জানি সেটা হচ্ছে সেফ ওয়ার্কিং কন্ডিশনের জন্য। তো when you put all the things there, so হচ্ছে ওখান থেকে আমরা থিকনেসটা বের করে নিয়ে আসতে পারি, বা আপনি থিকনেস জানলে আমরা হচ্ছে এখান থেকে সেফ ওয়ার্কিং প্রেসার। মনে করেন এর দু রকম প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে আমি হচ্ছে পাইপলাইন ডিফাইন করে দিয়েছি, আমরা NPS বলে দিলাম, শিডিউল নাম্বার বলে দিলাম, সো ইউ নো অ্যাবাউট দ্য thickness and other stuffs. সো ওইটা জানলে এখানে যদি হচ্ছে if we put the all the values here, এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সেফ ওয়ার্কিং প্রেসার, কত প্রেসারে আমার অপারেট করা উচিত সেটা পাবো। অথবা আমি হচ্ছে বলে দিতে পারি না, আমি ডিজাইন করে দেখেছি আমি হচ্ছে আমার সেফ ওয়ার্কিং প্রেসার হচ্ছে এত, তাহলে হচ্ছে শিডিউল নাম্বার কত হবে ওই পাইপলাইনটার জন্য সেটা বের করো। তাহলে হচ্ছে এই ইকুয়েশনে চলে যাবো তখন। সো দুই রকম ভাবে আসতে পারে আর কি। যেমন এখানে একটা দেওয়া আছে ফর এ টেম্পারেচার আপ টু 120 ডিগ্রি সেন্টিগ্রেড দ্য রেকমেন্ডেড ওয়ার্কিং স্ট্রেস, যেটা সেটা হচ্ছে 62,000 কিলো পাস্কেল বা মেগা প্যাসকেল আর কি, 62 মেগা প্যাসকেল ফর দ্য লেপ ওয়েল্ডেড স্টিল পাইপ এন্ড 49 মেগা প্যাসকেল ফর বাট ওয়েল্ডেড স্টিল পাইপ। সেটা হচ্ছে সেফ ওয়ার্কিং স্ট্রেস দেওয়া আছে, এসএস এর ভ্যালু দেওয়া আছে। এরকম এসএস এর ভ্যালু নরমালি দেওয়া থাকবে যে টেম্পারেচারের সাথে রিলেটেড, আমরা জানি সেটা হচ্ছে টেম্পারেচার প্রেসারের সাথে রিলেটেড থাকে।
সো এরকম ছোটখাটো ম্যাট আসতে পারে এখান থেকে আর কি, থিকনেস বের করা, পাইপলাইনের থিকনেস বের করা, বা ওই পাইপলাইনের সেফ ওয়ার্কিং প্রেশার বের করা, যদি আমরা হচ্ছে ওইরকম থিকনেস নিয়ে কাজ করি। এখন দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাটেরিয়ালস যেটা নিয়ে হচ্ছে আমরা পাইপলাইন সিনথেসিস করতে পারি। সো এগুলো আমি আর রিপিট করবো না, একই জিনিসই আমরা কত ক্লাস এগুলো দেখে আসছি। ইউ গাইস কিপ জাস্ট কিপ এ রিড হিয়ার। সো কংক্রিট সিরামিক হতে পারে, প্লাস্টিক হতে পারে, দেন হচ্ছে মেটাল হতে পারে। সো বিভিন্ন রকম হচ্ছে এর জন্য এখানে ইউজেস এন্ড অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেমন আয়রনের জন্য যেটা হচ্ছে এটা পসিবল ম্যাটেরিয়াল প্রিকারশন এন্ড অল্টারনেটিভ গুলো দেওয়া আছে আর কি। আমরা জানি হচ্ছে কাস্ট আয়রন গুলো ডাক্টিলিটি কম থাকে, সেন্সিটিভিটি, থার্মাল সেন্সিটিভিটি অনেক বেশি থাকে। দেন হচ্ছে সিএস স্টিলের কথা যেটা বললাম, কার্বন স্টিল, সেটা আমরা বললাম টেম্পারেচার 427-এর উপর গেলে হচ্ছে আপনার এখানে গ্রাফাইট হতে পারে, কার্বনাইজেশন যেটাকে বলি আমরা সেটা হতে পারে। সো এই জিনিসগুলো একটু রিপিট করব, মানে রিপিট আর কি, ওই স্লাইডের সাথে রিলেটেড আর কি। সো ইউ গাইস গিভ ইট। তো এই জিনিসগুলো একবারে বারবার পড়াতে চাচ্ছি না আর কি। ওই যে কপার, অ্যালুমিনিয়াম, নিকেল, জিরকনিয়াম, টাইটানিয়াম, এগুলোর হচ্ছে কি কি কাজ আছে, প্লাস্টিকের হচ্ছে থার্মোপ্লাস্টিক, রেইনফোর্স থার্মোসেটিং প্লাস্টিক, বোরোসেটিক গ্লাস, এগুলো তো আমি হচ্ছে এগুলো এখন আর ইয়ে করতেছি না, এগুলো আমরা কত ক্লাসে হচ্ছে দেখে এসেছি আর কি। ওগুলাই আর কি পাইপলাইনের জন্য সামারাইজড আকারে এখানে দেওয়া আছে। তো এখন যদি আসি জেনারেল অ্যাসপেক্ট অফ পাইপিং ডিজাইনে, সেটা হচ্ছে আমার কত, এই যে একটা জিনিস আবারও, হ্যাজার্ডাস প্রপার্টি অফ দ্য ফ্লুইড, ফ্লুইডের প্রপার্টি সম্পর্কে জানতে হবে। কি পরিমাণ হচ্ছে আপনার ওই ফ্লুইড ওইটাতে পাস করবে সেটা হচ্ছে জানতে হবে, আদারওয়াইজ হচ্ছে আপনি ভেলোসিটি ডিটারমাইন করতে পারবেন না, বা ক্রস সেকশনাল এরিয়া ডিটারমাইন করতে পারবেন না। তো ডায়ামিটার জানতে হবে আমার। তারপর হচ্ছে আমার যেটা দ্য ইফেক্ট অফ ফেইলিওর অন প্লান্ট সেফটি, আমরা যদি হচ্ছে কোনো পাইপলাইন ফেল করে সেটা হচ্ছে পুরো প্লান্টের কি ক্ষতি করতে পারে বা কোথায় কোথায় হচ্ছে লস হতে পারে, সেটা হচ্ছে আমরা জানতে হবে যখন পাইপলাইন ডিজাইন করব। তো evaluation of the effect or reaction of the pipe with the environment, এমন কোনো ম্যাটেরিয়াল নিলাম যেটা হচ্ছে এই যে লেড গুলা, লেড হচ্ছে আপনার ফুড ম্যাটেরিয়ালের সাথে হচ্ছে রিয়েক্ট করতে পারে। তো মনেল নিতে হবে, আমরা ফুড ইন্ডাস্ট্রির জন্য দেখেছিলাম হচ্ছে মনেল হচ্ছে খুব ভালো কাজ করে। তো পাইপলাইন হচ্ছে মনেলের হতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমার এখানে কন্টামিনেশন রিস্ক হতে পারে আর কি, রিয়েক্ট করে ফেলতে পারে ডাইরেক্ট। তারপর হচ্ছে হিউম্যান এক্সপোজার আছে কিনা পাইপলাইন ফেলিওর হলে, সেটা হচ্ছে জানতে হবে। ইনহেরেন্ট সেফটি নিতে হবে, ইনহেরেন্ট সেফটি কনসিডারেশন, কনস্ট্রাকশন বা মেথড অফ ফ্যাব্রিকেশন, ওটা আগে থেকে নিয়ে নিতে হবে। ইনহেরেন্ট সেফটি হচ্ছে আপনি ডিজাইনের সময় সেফটি কনসিডারেশন গুলো মাথায় রেখেছেন, যেটা করে হচ্ছে সাবসিকুয়েন্ট মানে ফিউচার ফেইলিওরটা আর হবে না আর কি। তো সেফটি ফেইলিওর এখানে যেটা বললাম হচ্ছে আমার পাইপিং ম্যাটেরিয়াল এন্ড পাইপ সাইজেস, টেম্পারেচার লেভেল, টেম্পারেচার কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এক্সপানশন থার্মাল শক দেয় কিনা, এক্সপানশন হয় কিনা, ফ্রিজিং ইনসুলেশন আছে কিনা সেটা দেখতে হবে। ফ্লেক্সিবিলিটি ইন দ্য পাইপিং সিস্টেম সম্পর্কে জানতে হবে, ফিজিক্যাল এন্ড থার্মাল শক হলে যদি হচ্ছে খুবই কম ফ্লেক্সিবিলিটি থাকে দেন হচ্ছে আমার পাইপিং ফেল করবে। তো এটা হচ্ছে সেফটি কনসিডারেশন আর কি। প্রপার সাপোর্ট নিতে হবে আমার সিস্টেম গুলাতে, যাতে করে হচ্ছে এটা মানে ইয়ে থাকে, স্ট্রংলি অ্যাডহার্ট করা থাকে আর কি। আর হচ্ছে সিস্টেম কনফিগারেশন অলওয়েজ থাকতে হবে, সেটা হচ্ছে ইন্সপেকশন করার সময় বা ইনস্টলেশন করার সময় বা মেনটেন্স এর সময় পুরা লেআউটটা থাকতে হবে, পাইপিং লেআউট। আদারওয়াইজ হচ্ছে এটা হচ্ছে মেনটেন করা ডিফিকাল্ট হতে পারে। সো আরো কিছু ইফেক্ট আছে যেটা হচ্ছে জানা উচিত, সেটা হচ্ছে ডাইনামিক ইফেক্ট। তো ডাইনামিক ইফেক্ট আমরা হচ্ছে প্রেসার ভেসেল ডিজাইনের সময় দেখে এসেছিলাম, বেসিক্যালি একই জিনিসই ঘুরে পেঁচে আর কি। তো যেটা বললাম সেটা হচ্ছে আপনার ওই থার্মাল এক্সপানশন বা কনস্ট্রাকশন হতে পারে থার্মাল শক হলে। যেমন আমরা জানি হচ্ছে যেহেতু মেটাল সিস্টেম, এগুলো হচ্ছে আপনার এক্সপানশন হয়ে থাকে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে টেম্পারেচার যদি পাইপের হচ্ছে 10 ডিগ্রি থেকে 315 ডিগ্রি পর্যন্ত ইনক্রিজ করি, তাহলে দেখা যায় 100 মিটারের পাইপ লাইনের 0.4 মিটার ইনক্রিজ হতে পারে স্টিল পাইপ লাইনের জন্য, এবং ব্রাসের জন্য 0.6 হতে পারে। যেটা যত বেশি থার্মালি কন্ডাক্টিভ সেটা তত বেশি এক্সপানশন হবে আর কি। তো ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কত টেম্পারেচার ভেরিয়েশন আছে, পাইপলাইন যদি হঠাৎ করে এক্সপানশন হয় এটা হচ্ছে বেন্ডিং হয়ে যাবে, ফেলিওর হবে। তো ওই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, এবং ম্যাটেরিয়াল আমার হচ্ছে সিলেক্ট করতে হবে। অন্য কেউ কি কি ইফেক্ট আছে, উইন্ড ইফেক্ট আছে, যেহেতু পাইপলাইন গুলো পুরো ইন্ডাস্ট্রিতে আপনারা যদি ছবি দেখেন একটা স্ট্যাক আপ করা থাকে একদম মিটার, কয়েক মিটার উপরে 10 তলা বিল্ডিং এর মতো হচ্ছে স্ট্যাক আপ করা থাকে পাইপলাইন আর পাইপলাইন। সো বেশি বাতাস যখন হচ্ছে টর্নেডো আর হারিকেন হতে পারে, সেগুলো হচ্ছে আমাদের ওই কনসিডারেশনে রাখতে হবে। আর্থকোয়াক থাকতে পারে, ডিসচার্জ ফ্রিকশন হতে পারে, ভাইব্রেশন হতে পারে, অন্যান্য সাপোর্ট গুলো থাকে, যদি হচ্ছে আশেপাশে কোনো ইয়ে থাকে, আমার রোটারি ইকুইপমেন্ট গুলো থাকে, পাম্পিং হতে পারে, টারবাইন হতে পারে, তারপর হচ্ছে ওইদিকে আপনার হচ্ছে ওই কি বলে ওইটাকে, ক্রাশার গ্রাইন্ডার ওগুলো থাকতে পারে, ওইটার কারণে কোনো অন্যরকম কোনো হচ্ছে ভাইব্রেশন আসবে কিনা পাইপলাইন, এবং ওইটার কারণে জয়েন্টের ফেলিওর হতে পারে কিনা, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে ফাইন ডিজাইনিং ইট। অ্যাম্বিয়েন্ট ইফেক্ট, এটা হচ্ছে অন্য একটু ডিফারেন্ট আর কি। সেটা আমরা বললাম এই যে কুলিং অফ দ্য ফ্লুইড ইন দ্য সিস্টেম রেজাল্ট ইন দ্য ভ্যাকুয়াম, আমরা মনে করেন একটা পাইপলাইন দিয়ে আমরা হচ্ছে কুলিং ওয়াটার পাস করতেছি, মানে একটা ফ্লুইড আছে সাপোজ লাইক এখানে হচ্ছে গ্যাস আছে, তো এটাকে হচ্ছে আমরা কুল করতেছি বাইরে থেকে কুলিং ওয়াটার সাপ্লাই করে। এখন কুলিং এর কারণে ভিতরে এটা কনডেন্স করে ফেললো, কনডেন্স করে আপনার এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্রিয়েট করবে কিনা, আমরা হচ্ছে যে
ইয়েতে ডিজাইনের সময় দেখে আসছি যে ভ্যাকুয়াম করবে কিনা সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই ভ্যাকুয়াম ফরমেশনটা অ্যাম্বিয়েন্ট ইফেক্ট বলি আর কি আমরা। তো design must provide the additional charge difference experienced by the system or the vacuum breaker to need to be installed. সো এখানে যদি হচ্ছে অ্যাডিশনাল প্রেসার ক্রিয়েট হয়ে যায় বা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, আমার হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ভ্যাকুয়াম ডিস্টর্টার হচ্ছে আলাদা আছে, ব্রেকার আছে, সেগুলো হচ্ছে ইউজ করতে হবে আর কি। তারপর সলিডিফিকেশন আরেকটা অ্যাম্বিয়েন্ট ইফেক্ট আছে, দুইটা অ্যাম্বিয়েন্ট ইফেক্ট। একটা হচ্ছে মানে কন্ডেনসেশনের কারণে হচ্ছে ভ্যাকুয়াম ক্রিয়েশনের পসিবিলিটি, অ্যানাদার ওয়ান ইজ দা হচ্ছে সলিডিফিকেশন। সো ফ্লুইডের মধ্যে হচ্ছে সলিডিফিকেশন জিনিসটা কি, আপনার হচ্ছে একদমই টেম্পারেচার ড্রপ করলে বা স্টিমের জন্য বা ইনসুলেশনের জন্য ওখানে হচ্ছে আপনার দেখা যেতে পারে সলিডিফিকেশন হতে পারে, সলিড জমা হচ্ছে, স্কেলিং হচ্ছে। ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি। দ্য পসিবিলিটি অফ দ্য সলিডিফিকেশন অফ দ্য ফ্লুইড শুড নট বি ওভারলুকড ইন দ্য ডিজাইন অফ দ্য পাইপিং সিস্টেম। ইনসুলেশন, স্ট্রিম স্ট্র্যাপিং, স্লোপিং অফ দ্য লাইন। সলিডিফিকেশন হলে পাইপলাইন গুলো স্লোপ করতে হবে, যাতে সলিড যদি এখানে ফর্মেশন হয়, ক্রিস্টালাইজেশন হয়, সল্টেড হয়, তাহলে এটা যাতে হচ্ছে ইনক্লাইন্ড ওয়েতে থাকে এবং সেটা যাতে পড়ে যায়, ডিসচার্জ হয়। ভালভ থাকে যাতে রেগুলার ক্লিনিং করা যায়, ড্রেনিং সিস্টেম থাকে, এই জিনিসগুলো থাকতে হবে পাইপলাইনে। এখন আসি একটু ছোটখাটো ম্যাথে আর কি, যে পাইপ সাইজিং গুলো আর কি। তো এখানে অপটিমাম পাইপ ডায়ামিটার বলে একটা জিনিস আছে। অপটিমাম পাইপ ডায়ামিটার শুধুমাত্র হচ্ছে নর্মাল একটা জিনিস নিলে হয় না, সেটা হচ্ছে আমি তো অপটিমাইজেশন করাতে পারিনি, অপটিমাইজেশনে নর্মালি থাকে যে অপটিমাম পাইপ ডায়ামিটার কিভাবে বের করে। তো পাইপলাইন আমরা দেখতেছি একটা ডিফারেন্ট একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়া আছে। মনে করেন আমরা এত গ্যালন হচ্ছে আমরা এই কেমিক্যালটা এখান থেকে এখানে ট্রান্সফার করব, আমার হচ্ছে প্রেসার ড্রপ এত হতে হবে ম্যাক্সিমাম, এবং হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর হবে যেগুলো কনসিডার করতে হবে। তো ওইটা দিয়েই শুধুমাত্র যে আমরা ফ্লুইড মেকানিক্সে যেরকম পাইপলাইনের ডায়ামিটার বের করছি ওরকম না, এখানে আরো দুটো জিনিস আছে, সেটা হচ্ছে কস্ট আছে, কস্ট অফ দ্য পাইপিং। তো এটা হচ্ছে ফাংশন হয় নর্মালি পাইপ সাইজের সাথে সাথে। তো এটা হচ্ছে আমাকে হচ্ছে অবশ্যই কনসিডার করতে হবে যে কতটুকু হচ্ছে অপটিমাম পাইপ ডায়ামিটার নেওয়া উচিত। আমরা যত ডায়ামিটার বেশি নিতে থাকবো, হ্যাঁ ফ্লুইডের হচ্ছে ফ্রিকশন কমে আসবে, প্রেসার ড্রপ কম হবে, ওইটা একটা বেনিফিট দিচ্ছে। কিন্তু আবার যেহেতু আপনার থিকনেস যত হচ্ছে, সরি পাইপলাইন ডায়ামিটার যত বড় হচ্ছে, সেখানে হচ্ছে আপনার ওই কস্ট আরো বেড়ে যাচ্ছে। সেই কস্টের সাথে আমার যে হচ্ছে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমার মডেলিং করে এই অপটিমাম পাইপ ডায়ামিটারটা বের করতে হয় আর কি। তো এখানে ইকুয়েশন দেওয়া আছে, এটা নরমালি ফাইনাল আউটপুট। আমরা যদি অপটিমাইজেশন করতাম তো ওখানে দেখতাম গুলো সব ডিরাইভ করে লাস্টে আমরা এরকম একটা ফরম্যাটে আসছি যে অপটিমাম ডায়ামিটার হচ্ছে কিরকম হবে, ডিফারেন্সিয়েশন করে এগুলো নরমালি বের করতে হয়। তো এটা হচ্ছে কস্টের সাথে ইয়ে থাকে আর কি, কস্ট মিনিমাইজেশন মেথডের মাধ্যমে আর কি আমরা করি। তো দুইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, তিন চারটি ইকুয়েশন থাকে, আমরা হচ্ছে এগুলো ব্যবহার করে তারপর আসি। তো এখানে ফাইনাল ইকুয়েশন দেওয়া আছে যে অপটিমাম ডায়ামিটার ইকুয়েশন সলভিং করে এটা পেয়েছে। তো এখানে বলেছে যদি টার্বুলেন্ট হয়, যদি রেনল্ডস নাম্বার 21 বেশি হয় এবং ইন্টারনাল ডায়ামিটার যদি হচ্ছে 0.0254 মিটারের চেয়ে বেশি হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অপটিমাম ডায়ামিটার ফ্লো রেটের সাথে। সো এটা হচ্ছে এম্পিরিক্যাল কোরিলেশন টাইপ আর কি। কিউটা হচ্ছে আমার কত এখানে, ভলিউমেট্রিক ফ্লো রেট। ভলিউমেট্রিক ফ্লো রেট এটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে। তারপর হচ্ছে ডেনসিটিটা আছে কেজি পার মিটার কিউবে আর কি। তো এটা হচ্ছে রেনল্ডস নাম্বার যদি 21 বেশি হয়, মানে টার্বুলেন্ট সিস্টেমের জন্য হয় যদি। আর যদি টার্বুলেন্ট সিস্টেমের চেয়ে নিচে হয়, মানে হচ্ছে এটা যদি ভিসকাস ফ্লো, একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, ভিসকাস ফ্লো মানে ল্যামিনার ফ্লো। সো ল্যামিনার ফ্লো কন্ডিশন যদি থাকে তাহলে হচ্ছে অপটিমাম ডায়ামিটার হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে আসে 0.123 কিউ টু দি পাওয়ার 0.4। এন্ড ভিসকোসিটি যেটা আছে, ভিসকোসিটি ফিল্ম ভিসকোসিটি এটা আর কি। তো লিকুইড ভিসকোসিটি এটা ফিল্ম আর কি বলি আমরা। ফিল্ম ভিসকোসিটি আপনি অবশ্যই জানবেন যদি হিট এক্সচেঞ্জার ডিজাইন করে থাকেন আর কি। তো হাই টেম্পারেচার পর্যন্ত ভ্যারি করলে আমরা ফিল্ম নেই, তবে অন এভারেজ যেটা হচ্ছে অ্যাভারেজ ভিসকোসিটিটাই কনসিডার করা হয় আর কি। তো এই দুইটা কোরিলেশন আছে আর কি, একটা ভলিউমেট্রিক। সো আপনি কি যখন হচ্ছে অপটিমাম পাইপ ডায়ামিটার বের করতে বলবে, তো আপনাকে প্রথম জিনিস বের করতে হবে রেনল্ডস নাম্বার কত। সো ডিভি রো বাই মিউ, ওইটা দিয়ে রেনল্ডস নাম্বার বের করব। করে হচ্ছে আমরা যদি কোশ্চেন বেশি হয়, টার্বুলেন্ট হয়, দেন উইল ইউজ দিস ইকুয়েশন, আদারওয়াইজ উইল ইউজ দিস ইকুয়েশন। সো ওইখান থেকে দিয়ে হচ্ছে উই ডিটারমাইন দা অপটিমাম পাইপ ডায়ামিটার। তো অপটিমাম পাইপ ডায়ামিটারে অবশ্যই হচ্ছে কস্ট মিনিমাইজেশন থাকবে, সেটা হচ্ছে ওই কন্ডিশনের জন্য অপটিমাম আর কি। তো এখানে হচ্ছে বিভিন্ন রেকমেন্ডেড ভেলোসিটি আছে, এটা একটু দেখে নেবেন আর কি। ওগুলো হচ্ছে যে ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল টেম্পারেচার, প্রেসারের সাথে হচ্ছে রিলেটেড দেওয়া আছে। ওয়াটার এবং ফ্লুইড যদি হয় নর্মালি 3 থেকে 10 ফ্লুইড পার সেকেন্ডে, মানে ফিট পার সেকেন্ডের চেয়ে বেশি নেওয়া হয় না। লো প্রেসার স্টিমের জন্য 50 থেকে 100 ফিট পার সেকেন্ড। আর যদি এয়ার অর্ডিনারি প্রেসারে হয় 50 থেকে 150, আমার সরি 100 ফিট পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি নেওয়া হয় স্টিল পাইপিং এর জন্য। তো এখানে একটা নমোগ্রাফ দেওয়া আছে। নমোগ্রাফ আসলে এই যে আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম ওই ইকুয়েশন থেকে বানানো হয়েছে। তো এখানে একটা ছোটখাটো এক্সাম্পল সহ দেওয়া আছে। এই পাশের বারটা হচ্ছে ফ্লো রেট মিটার কিউব পার সেকেন্ড এমভি। এই পাশের বারটা যেটা, এই যে এইচ স্কেলটা, সেটা হচ্ছে ভিসকসিটি, এটা পয়েজে দেওয়া আছে, সেন্টি পয়েজে দেওয়া আছে। এই পাশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডেনসিটি, দুইটা পার্ট। তো এখানে হচ্ছে ফ্লুইড প্রপার্টি বার, এই নমোগ্রাফটা ফ্লুইডের জন্য।
ফ্লুইড প্রপার্টি, কারণ এখানে দেওয়া আছে ভিসকসিটি আর হচ্ছে আপনার ওই ডেনসিটি, আর এই পাশে দেওয়া আছে ফ্লো রেট। দিস ইজ দ্য ফ্লো রেট ইন মিটার কিউব। আর এই দুইটা স্কেল হচ্ছে একটা টার্বুলেন্টের জন্য অপটিমাম পাইপের স্কেল, একটা ভিসকাসের জন্য অপটিমাম পাইপ স্কেল। একটু আগে যে আমরা ইকুয়েশন দেখালাম ওই ইকুয়েশন দিয়ে এই গ্রাফগুলো ডেভেলপ করা হয়েছে। সো ইউ নো দ্য রেনল্ডস নাম্বার। সো আমি যেভাবে কাজ করতে পারি, সো হচ্ছে আপনাকে বলে দেওয়া হবে এত ফ্লো রেটের জন্য একটা একটা লিকুইড ফ্লো করতেছে, তার জন্য হচ্ছে ডেনসিটি এত, ভিসকসিটি এত, সো অপটিমাম পাইপ ডায়ামিটার কত হবে। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে আগে আমার জানতে হবে আপনার হচ্ছে এই যে রেনল্ডস নাম্বার কত। রেনল্ডস নাম্বার যদি টার্বুলেন্ট জোনে পড়ে আমরা এই স্কেলটা ইউজ করব, এই যে এটা। আর যদি ভিসকস ফ্লো বা ল্যামিনার জোনে পড়ে তাহলে হচ্ছে এই স্কেলটা ইউজ করব। তো এখানে যেটা দেওয়া আছে আমরা যদি এটা ইউজ করি, সাপোজ লাইক এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন স্টিল পাইপ দেওয়া আছে, ওয়াটার ফ্লো রেট 15 ডিগ্রিতে, ডেনসিটি দেওয়া আছে, ভিসকসিটি দেওয়া আছে 1.13 সেন্টিপয়েস, ফ্লো রেটের দেওয়া আছে 0.0047 মিটার কিউব সেকেন্ড। এখন আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার বের করলাম, ডিভি রো বাই মিউ বসায় দিলাম ইউনিট কনভার্সন করে। তো ইউনিট কনভার্সন করে সো এখানে যেটা হচ্ছে আপনার হচ্ছে দেখেন অ্যাজিউম টার্বুলেন্ট ফ্লো, কানেক্ট দ্য ডেনসিটি দেওয়া আছে, ফ্লো রেট দেওয়া আছে, আর ডায়ামিটার অপটিমাম যেটা হচ্ছে আমার কত, ওই যে একটা প্রথমে অ্যাজিউম করে নিতে হবে। প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে ফ্লো রেট আমরা ধরে নিব টার্বুলেন্ট, এখানে যেহেতু মানে ট্রায়াল এন্ড এরর, তাই না? এই যে টিভি রো বাই মিউ, এই ডিটা কি ছিল, ডায়ামিটার না, ডায়ামিটার অফ দ্য পাইপ। সো আপনি তো বেরই করতেছেন ডায়ামিটার, তাহলে হচ্ছে এটা আগে থেকে কিভাবে সিলেক্ট করবো, আমরা বুঝবো কিভাবে এটা টার্বুলেন্ট আছে না রেনল্ডস নাম্বারে আছে? হ্যালো? জি স্যার। মানে এখানে তো বুঝতে পারতেছি এটা কিভাবে ট্রায়াল এন্ড এরর লাগে, মানে হচ্ছে আমরা তো আগে জানতে হবে যে কি ধরনের ফ্লো কন্ডিশন, ওই ফ্লো কন্ডিশনের ডায়ামিটারটা নিতে হবে। মানে ডায়ামিটার, অপটিমাম ডায়ামিটার বের করবো, আমার টার্গেট হচ্ছে অপটিমাম ডায়ামিটার বের করা। কিন্তু রেনল্ডস নাম্বারের মধ্যে দেখি হচ্ছে টিভি রো বাই মিউ আছে, সেখানে হচ্ছে আমার কি আছে, কি জানি বলে, ওই হচ্ছে ডায়ামিটার আছে। আবার এখানে আবার ভ্যালোসিটিও আছে, তাই না? ভ্যালোসিটি হচ্ছে বের করে কিভাবে, কিউ ডিভাইডেড বাই এ। কিউ না হয় জানলাম, এর মধ্যে হচ্ছে আবার ডায়ামিটার আছে, সো এটা তো বের করা যাবে না, তাই না? কিভাবে বের করবো? তো ডায়ামিটার জানি না, ডায়ামিটারই বের করতে যাচ্ছি, আবার রেনল্ডস নাম্বার দিয়ে বের করতে হবে, সো এটা ট্রায়াল এন্ড এরর চলে আসে। তো পার্টিকেলে যেভাবে আমরা টার্মিনাল সাইক্লিং ভেলোসিটি করি ওইভাবে হচ্ছে জি ট্রায়াল স্যার। এন্ড এরর চলে আসে। তো আগে ইউনিট টু অ্যাজিউম, এখানে যে অ্যাজিউম, প্রথম অ্যাজাম্পশন অ্যাজিউম নিচ্ছি এটা টার্বুলেন্ট জোনে আছে, টার্বুলেন্ট জোন। আচ্ছা, ধরলাম টার্বুলেন্ট জোন, তার মানে হচ্ছে আমরা যদি পেনটা চেঞ্জ করি আমরা এই স্কেলটা ইউজ করব। তো এরপরের কাজ কি, আপনি ফ্লোরেট জানেন, এই যে মিটার কিউবে আমরা হচ্ছে দেখেছি ফ্লোরেট 0.0047 মিটার কিউব। তো 0.00 কুই যদি এখান থেকে যায়, এটা হচ্ছে ইয়েতে দেওয়া আছে, ওই হচ্ছে আমরা ওই যে ওই লগারিদমিক স্কেলে দেওয়া আছে 0.0047, তাই না? প্রায় কাছাকাছি, এটার কাছাকাছি থাকবে, যে এখানে এই পয়েন্টে 0.047 এখানে মিটার কিউব। আচ্ছা, একটা পয়েন্ট আইডেন্টিফাই করলাম। তারপর যেহেতু টার্বুলেন্ট ধরেছি, আমরা এখানে ধরতে হবে কি, টার্বুলেন্ট হলে আমাদের নেওয়া উচিত কিসের সাথে নেওয়া উচিত বলেন তো? ডেনসিটি। একটু জি আগে স্যার, ইকুয়েশন দেখলাম না, ডেনসিটির ওখানে সাথে। ডেনসিটি। তো ডেনসিটি এখানে বলেছি কত আমরা, 999, মানে 1000 প্রায়। সো এই ভ্যালু, সো এই দুটো আমরা কানেক্ট করব, স্কেল দিয়ে কানেক্ট করবো, আমার হাতে স্কেল নাই তো এটা খুবই রাফ একটা ইয়ে হবে আর কি, একদম স্কেল ধরে কানেক্ট করব। তো এখানে যদি স্কেল ধরে কানেক্ট করি এই দুটা পয়েন্ট, তাহলে আমরা যেটা পাবো এই যে 0.005, 0.006, 0.007 এরকম টাইপ একটা থাকবে, বা এটা দুই ঘর মনে হয় 0.08, 0.09 এর মতো আসবে আর কি। তো 0.8 এর মতো আসার কথা আর কি, যদি সুন্দর করে কানেক্ট করতাম আর কি। তো এখানে যেটা অপটিমাম ডায়ামিটার পেয়েছে দেখেন হচ্ছে মিটারে 0.0, আমরা ঠিকই পেয়েছি 0.08 এর মতো হচ্ছে পাওয়ার কথা। তো 0.08 যদি আমরা এখান থেকে অ্যাকুরেট ভ্যালুটাই পাবেন যেহেতু স্কেল দিয়ে কানেক্ট করবো। এরপরে এই যে আমরা নিয়েছি এটা টার্বুলেন্ট ধরে নিয়ে কাজ করছি, কিন্তু এটা টার্বুলেন্ট আছে কিনা এখন ভ্যালিডিফাই করতে হবে। পরে রেনল্ডস নাম্বার বের করবো, এই যে ডি ভি রো বাই মিও। ভেলোসিটি আবার আমরা জানি কিউ ডিভাইডেড বাই এ, এ জানি মানে কি 1/4 পাই ডি স্কোয়ার। আইডি স্ক্রিন। হ্যাঁ, এগুলা সব বসাবো এখানে, বসায় রেনল্ডস নাম্বার বের করবো। এখন রেনল্ডস নাম্বার যদি আমরা বের করে দেখি 2100 থেকে বেশি, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা কি সঠিক না? Yes, জি স্যার। তার মানে আমরা যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমার কি, ওই হচ্ছে অপটিমাম পাইপ ডায়ামিটার। অপটিমাম প্যাটার্ন। আর যদি আমরা এখন পাই ল্যামিনার, এটা একটু স্বেচ্ছ কম আসছে, তার মানে হচ্ছে আবার যেতে হবে। আবার কি করবো এবার? ট্রায়াল এন্ড এবার এরর। হ্যাঁ, এবার আবার যেটা করব সেটা হচ্ছে আমরা মনে করি 2100 কম আসছে,
যদিও 70,000 আসছে, মানে এটাই পাইপ ডায়ামিটার, মনে করি এটা 2100 কম আসছে। এখন ফ্লোরেট এই পয়েন্টটা ফিক্সড আছে। তো এবার কার সাথে কানেক্ট করতে হবে? এবার ভিসকোসিটির সাথে কানেক্ট করতে হবে। ল্যামিনারের জন্য আমরা জানি ভিসকোসিটি। তো ভিসকোসিটির ভ্যালু দেওয়া ছিল কত এটার জন্য? 1.1 সেন্টিপয়েন্টস। তো 1.1, এটা হচ্ছে 1.13 টাইপ হবে আর কি। তো তখন এটা কানেক্ট করতে হবে ল্যামিনারের জন্য, তখন হচ্ছে আরেকটা ডায়ামিটার পাবো। তো ওইটা হচ্ছে ওইটা, তাহলে এভাবে যাবে। তো এভাবে ট্রায়াল এন্ড এরর করতে হবে। তো এখানে যেটা ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে 70,000 পেয়েছে। সো গ্রেটার দেন মানে 2100, তার মানে এটা হচ্ছে আমরা যেটা প্রথম লাইন পেয়েছি সেটাই হচ্ছে অপটিমাম ডায়ামিটার ছিল, ডি অপটিমাম। কিন্তু এটা যদি না হতো, ইন দ্যাট কেস হচ্ছে আমার ওই হচ্ছে ল্যামিনারে যেতে হতো। বুঝতে পারছি? জি স্যার। হুম। এটা আমাদের অনেক কাজ সোজা করে দিচ্ছে। আমরা যদি এই দুটো ইকুয়েশন ইউজ করতাম তাহলে কিন্তু হচ্ছে ডিফিকাল্ট হতো আরো, তাই না? এটা ডিফিকাল্ট হতো না, সহজ হতো। কারণ আমরা এটাও ট্রায়াল এন্ড এরর দিয়ে যেতে হবে। প্রথমে হচ্ছে আমরা বের করব, আমরা ধরে নিব এটা হচ্ছে টার্বুলেন্ট আছে, টার্বুলেন্ট ধরে আমরা হচ্ছে ধরলাম, এই ইকুয়েশন ইউজ করলাম, ডিআই বের করলাম। ডিআই বের করে রেনল্ডস নাম্বার বের করলাম, রেনল্ডস নাম্বার দিয়ে বের করে দেখতে হবে এটা কোন জোনে আছে। যদি না হয়, ইন দ্যাট কেস হচ্ছে আপনার ওই আবার ওখানে যেতে হবে। তো এটাই ইউজ করলাম, এটি নমোগ্রাফ আমার কাজটা আরো সোজা করে দিল আর কি। বুঝতে পারছি সবাই? জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে আরেকটা চার্ট দেওয়া আছে বিভিন্ন ভ্যালোসিটির জন্য, পাপের সাকশনের জন্য কিরকম হবে, হাইড্রোকার্বন লিকুইড হলে কিরকম হবে, হাবিজাবি, এগুলো নর্মাল, এগুলো হচ্ছে এমনি দেখে নিয়ে নাকি, এগুলো নর্মাল মানে কনসিডারেশন আর কি। নমিনাল পাইপ সাইজ হলে যে কত, মানে স্টিম লাইনের জন্য কত হচ্ছে প্রেসার টেম্পারেচার নিতে হবে সেটা। মানে এটা এই নমোগ্রাফ কিন্তু আবার হচ্ছে এর জন্য হবে না, স্টিমের জন্য হবে না। স্টিম এটা হচ্ছে লিকুইড সিস্টেমের জন্য, এটা শুধুমাত্র লিকুইড সিস্টেমের জন্য হবে, স্টিমের জন্য হবে না। তার কারণ হচ্ছে স্টিমের জন্য হচ্ছে এখানে এইসব ইকুয়েশন, আমরা যে এই যে ইকুয়েশন দেখালাম, ইকুয়েশন গুলো ভ্যালিড না। তো স্টিমের হচ্ছে যে টেবিল গুলো আছে, এই যে হচ্ছে ভ্যাপর ভেলোসিটি, গ্যাস ভেলোসিটি, নর্মালি হচ্ছে এই টেবিল গুলো ইউজ করা হয়। এখন যদি কস্টের মধ্যে যাই, আপনাদের হচ্ছে কস্ট এস্টিমেশনে দেখিয়েছে পাইপলাইনের কস্ট কিভাবে করতে হয় আর কি। তো এখানে এই বিভিন্ন হচ্ছে এই যে লাইন গুলো দেওয়া আছে, সেটা হচ্ছে এটা পাম্পের জন্য। আমরা হচ্ছে একটু দেখি এটা কই, যে পাইপের, এই তো এখানে কস্ট চার্ট দেওয়া আছে বই থেকে নেওয়া 12.4 থেকে। তো আপনি যদি নমিনাল ডায়ামিটার জানেন হচ্ছে পাইপলাইনের, আমরা বের করলাম এই যে অপটিমাম ডায়ামিটার এত, এটা হচ্ছে এই দিকে আছে, পার্সেস কস্ট আছে। যদি এটাকে ফ্যাক্টর দিয়ে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিতে হয়, এগুলো তো আমরা জানি তাই না, যে ফ্যাক্টর দিয়ে হচ্ছে বর্তমান আমরা এই যে কি এগুলো তো অনেক আগের চার্ট ডেভেলপ করা, সেটাকে জি স্যার। 2025 সালে নিয়ে আসার জন্য ফ্যাক্টরাল করি না জি স্যার। কস্ট এস্টিমেশনে, ওগুলা করতে হয়। তবে আবার প্রথমত বেস দামটা বের করব। তো এখানে বিভিন্ন চার্ট, মানে এই ইকুয়েশনের মাধ্যমে বিভিন্ন ইয়ে দেওয়া আছে আর কি, কস্টটা দেওয়া আছে। তো এখানে এক্স এক্সিসে নমিনাল পাইপ ডায়ামিটার, এদিকে হচ্ছে কস্ট হচ্ছে ডলার পার ইউনিট অফ লেন্থ, পার মিটারে হচ্ছে কত ডলার লাগবে সেটা। তো বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন কার্ভ, যেমন এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মানে কস্ট, এটা কি দিয়ে বানাইছে? শিডিউল 80। এটা হচ্ছে বানাইছে কি দিয়ে? স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড পাইপ 304 এবং 30 মানে 4L, তারপর 316, 347, এগুলা দিয়ে হচ্ছে কাজ চালায় দিছে। তো এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে কোনটা কোন কার্ভ। এই কার্ভটা বেসিক্যালি হচ্ছে টাইপ হচ্ছে 30 সিডিও এসএস, স্টেইনলেস স্টিল 304 এন্ড স্টেইনলেস স্টিল 304L এর জন্য। আপনি যদি এই কার্ভ মানে স্টেইনলেস স্টিল 316 বা 347 এর জন্য ইউজ করতে হয়, তাহলে এখান থেকে যে রেজাল্টটা পাবেন সেটাকে 1.25 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আরো বেশি দাম পড়বে। আমরা কালকে দেখছিলাম না বিভিন্ন মানে কাস্ট আয়রন হচ্ছে স্টেইনলেস স্টিল কত গুণ দামি, বা হচ্ছে অ্যালুমিনিয়াম কত গুণ দামি, ওগুলো ফ্যাক্টর দেখে আসছিলাম না? জি স্যার। জি স্যার। তো ওখান থেকে ডেভেলপ করা আর কি। তো এই জিনিসগুলো রাখতে হবে। এখন তিনটা শিডিউল, শিডিউল যত বাড়বে থিকনেস তত বাড়বে, কস্ট তত বাড়বে। এই যে এই কার্ভটা হচ্ছে শিডিউল নাম্বার 10 এর জন্য দেওয়া আছে, স্টেইনলেস স্টিলের জন্য, মানে এই প্রপার্টির জন্য। এটা শিডিউল নাম্বার 40 জন্য, এবং এটা শিডিউল নাম্বার 80 জন্য। তো বিভিন্ন শিডিউল নাম্বার জন্য কার্ভ আছে। এই দুটা কার্ভ যদি আমরা দেখি, এই যে এই লাইন সিস্টেমটা, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল কি? কার্বন স্টিল, সিএস। দাম কম, স্টেইনলেস স্টিলের দাম অবশ্যই বেশি, আর জন্য কার্ভ উপরে। তারপর হচ্ছে এখানে দুইটা শিডিউল নাম্বারের জন্য দেওয়া আছে, শিডিউল 80, শিডিউল 40 কার্বন স্টিলের জন্য। কার্বন স্কিল স্ক্রুড পাইপ, এটা যদি হচ্ছে পেঁচানো হয় স্ক্রু, এটা ওয়েল্ডেড পাইপ, এটা হচ্ছে স্ক্রুড পাইপের জন্য। তো এখানে আরো কার্ভ আছে, কার্বন স্টিল শিডিউল 40 জন্য সিমলেস ওয়েল্ডেড। তো বিভিন্ন কার্ভ আছে বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য। আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আগে আমাদের অপটিমাম ডায়ামিটার বের করবো, এখান থেকে একটা পয়েন্ট পাবো, যে ধরনের ম্যাটেরিয়াল আমি সিলেক্ট করতে চাচ্ছি ওই ধরনের ম্যাটেরিয়ালের কার্ভে যাব। ওখান থেকে হচ্ছে কি বের করব? কত ডলার পার মিটার। তার মানে হচ্ছে এটা যদি আমরা পাই 10 to the power 3 ডলার, মানে $1,000 পার মিটার। এখন পাইপলাইন হচ্ছে আপনার যদি হয় বলি আমরা 2 কিলোমিটার লম্বা পাইপলাইন, তাহলে ওটাকে তাহলে কি দিয়ে করতে হবে? মিটার দিয়ে। ফুল দাম পাওয়ার জন্য মিটার দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে না?
জি স্যার। হুম। তারপর হচ্ছে আপনার ওই যে আমরা যে বিভিন্ন হচ্ছে ফ্যাক্টর গুলা জানি কস্ট এস্টিমেশনের ফ্যাক্টর দিয়ে এটাকে এআর এর ওগুলা জানি কি বলি, আমি নাম ভুলে গেছি, ওই যে কি ফ্যাক্টর জানি বলে ওগুলাকে। আপনার বুঝিনি। যেমন হুম সিম্পল কি ফ্যাক্টর? আচ্ছা যাই হোক, তো হচ্ছে যেটা আমরা জানতাম ওই হচ্ছে বিভিন্ন ইয়ারে কনভার্ট করা, আমি হচ্ছে নামটা ভুলে গেছি, এর জন্য ল্যাং ফ্যাক্টর থাকে। ল্যাং ফ্যাক্টর হচ্ছে বিভিন্ন ফ্লুইড সিস্টেমের জন্য, একটা গ্যাসের সিস্টেম একটা লিকুইড সলিড সিস্টেমের জন্য ল্যাং ফ্যাক্টর থাকে, আর কস্ট ফ্যাক্টর গুলো থাকে কস্ট ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে এয়ার অ্যাডজাস্ট করতে হয়। যেমন এগুলো অনেক আগে, সেগুলো হচ্ছে এয়ার অ্যাডজাস্ট করে 2025 এর জন্য নিয়ে আসতে হবে। তো এখানে হচ্ছে আরো কিছু আছে, এটা বিভিন্ন ফ্লেঞ্জেস এর জন্য আছে। তারপর হচ্ছে মানে নমিনাল পাইপ সাইজের উপর ডিপেন্ড করে বিভিন্ন ফ্লেঞ্জের হচ্ছে দাম দেওয়া আছে ফ্লেঞ্জেস এর জন্য। তারপর হচ্ছে ইনসুলেশন এবং পাইপ পেইন্টিং যদি করি পার ইউনিট লেন্থের জন্য হচ্ছে কিরকম দাম পড়বে সেটাও আছে। এখানেও প্রসিডিওর সেম। পাইপে যদি পেইন্টিং ইউজ করি তাহলে হচ্ছে এক প্রাইমার ইউজ করছি, কোট ইউজ করছি, ফাইবার গ্লাস দিয়ে হচ্ছে ইনসুলেশন করছি, তারপর ফোম দিয়ে ইনসুলেশন করছি। তো পুরা সবকিছুর জন্য আপনার হচ্ছে এখানে চার্ট গুলো আছে, তো কস্ট চার্ট গুলো ইউজ করে আমরা দাম ক্যালকুলেট করতে পারবো। সবার লাস্টে আমরা তো পাইপলাইন বানালাম, ইকুইপমেন্ট দিয়ে ইনস্টলেশন করলাম, কিন্তু এরপরের যে জিনিসগুলো থাকে সেটা কি করতে হয়? ইনস্টলেশন করতে হবে, তাই না? তো জি স্যার। ইনস্টলেশন কস্ট তারা মাল্টিপ্লাই করতে হয়, এটা আপনারা জানেন। তো ইনস্টলেশন মানে ইনস্টলেশনের জন্য তো আপনি একটা ফ্যাক্টর নেন ইকোনমিক অ্যানালাইসিস এর জন্য। তো এখানে বিভিন্ন রকম ইকুইপমেন্টের জন্য ইনস্টলেশন কস্ট কিরকম হয় সেটা হচ্ছে একটা লিস্টিং দেওয়া আছে আর কি, বিভিন্ন ইকুইপমেন্টের জন্য ইনস্টলেশনের মানে ইনস্টলেশনের জন্য পারচেস ইকুইপমেন্টের কত গুণ হয়। তো সেন্ট্রিফিউগাল সেপারেটর, কম্প্রেসর, ড্রায়ার, বিভিন্ন কোনো কিছু দেওয়া আছে আর কি। তো এখানে এত কিছু বলার কথা হচ্ছে ম্যাথ থাকবে, কস্ট এস্টিমেশন সহায় দেওয়া থাকবে। যেমন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, preliminary estimate the total cost of the completely installed pumping system is required for a certain design project. This is for 15.75 kg per second of cooling water at 15.5 degrees centigrade to be provided in 305 meter pipeline. It has a requirement 100% of efficiency for the pump use করতে হবে এটার জন্য 0.75 kilowatt using the following data. The material of construction দেওয়া আছে steel, fittings দেওয়া আছে 40, valve দেওয়া আছে 4, ইনসুলেশন হচ্ছে আমার 85% ম্যাগনেসিয়া 3.8 মিটার, পাম্পিং দেওয়া আছে সেন্ট্রিফিউগাল, মোটর দেওয়া আছে, এবং কস দেওয়া আছে, টি এর কস দেওয়া আছে, ডেনসিটি ওয়াটার দেওয়া আছে, ভিসকসিটি আছে। তো এই যে প্রপার্টি গুলো দিল, এই প্রপার্টি থেকে প্রথমে হচ্ছে আমরা অপটিমাম পাইপ ডায়ামিটার বের করব। অপটিমাম পাইপ ডায়ামিটার এই যে নোমোগ্রাফি ইউজ করে যেভাবে দেখালাম বের করলাম। করার পর এবার পাম্পের প্রাইসিং বের করতে হবে। তো এখানে ক্যাপাসিটি ফ্যাক্টরের সাথে হচ্ছে পাম্পের পারচেস কস্ট দেওয়া আছে। তো পাম্প হচ্ছে 7.5 কিলোওয়াট আমরা দেখেছি। তো 7.5 কিলোওয়াটের যে ক্যাপাসিটি ফ্যাক্টর মিটার কিউব পার সেকেন্ড এখানে দেওয়া আছে। তো হচ্ছে আমরা এখানে কি হিসেবে দিয়েছি, ওই হচ্ছে ফ্লো রেট দিয়েছিলাম 15.5 কেজি পার সেকেন্ড। সো ইফ ইউ ডিভাইড উইথ দ্য ডেন্সিটি উইল গেট দ্য ফ্লো রেট, কিউ পাবেন এখান থেকে, কিউ ইকুয়াল টু এম বাই রো না? জি স্যার। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যাপাসিটি ফ্যাক্টরটা পাবো। এই ক্যাপাসিটি ফ্যাক্টর থেকে আমাকে কি বলেছে এখানে, যে মানে পাইপের কথা বলেছে, মানে কি জানি বলে সেন্ট্রিফিউগাল পাম্পের, সেইখান থেকে নিয়ে আমার এখানে হচ্ছে কস্টিংটা নিতে হবে পারচেস কস্টের জন্য আর কি। তো এখানে কাস্ট আয়রন স্টিল বলেছে 1000 কিলো পর্যন্ত, হরাইজন্টাল ইনলাইন মোটর বলেছে তিনটা কার্ভের জন্য এক একটা এক এক রকম। ওইটা হচ্ছে যেখানে ডেটা দেওয়া আছে ওইখান থেকে কস্ট নিলাম, পাম্পের জন্য নিলাম, তারপর পাইপিং এর জন্য নিলাম, গেল। তারপর হচ্ছে যেতে হবে আমার হচ্ছে ফ্লেঞ্জেস এর জন্য, ফ্লেঞ্জেসও বলছে কিরকম ফ্লেঞ্জ নিতে হবে, নমিনাল পাইপ সাইজের সাথে মিলায় হচ্ছে ফ্লেঞ্জেস এর কস্ট নিলাম। তারপর যেটা হচ্ছে নমিনাল পাইপ সাইজের সাথে মিলিয়ে হচ্ছে যে ম্যাগনেসিয়া বলছে 85% ম্যাগনেসিয়া বলছে, এখান থেকে আমরা হচ্ছে এটার কস্ট নিলাম। তারপর ইনস্টলেশন কস্ট আমরা সেন্ট্রিফিক্যাল কম্প্রেসর নিয়েছি, কি জানি বলে পাম্প নিয়েছি তাই না, পাম্পের ইনস্টলেশন কস্ট হচ্ছে টোটাল পারচেস কস্টের 25 থেকে 65%। তো এখান থেকে মিডলে আমরা মনে করলাম একটা ভ্যালু নিলাম 50%, এটা অ্যাভারেজ নেওয়া ভালো আর কি, সেটা নিলাম। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ওভারঅল কস্ট সবগুলো আমি অ্যাড করে তারপর হচ্ছে কস্ট বের করতে হবে। এটা হচ্ছে কস্ট রিলেটেড আর কি পাইপিং এর সাথে। আর বেসিক তো হচ্ছে আমার ডায়ামিটার বের করা। এটুকু বুঝছি সবাই? জি জি স্যার। স্যার। ওকে, আজকে এই স্লাইড এই পর্যন্তই। আগে দেওয়া হতো আর কি। ও
তো আমরা হচ্ছে কি কি পড়লাম, ইফ ইউ সামারাইজ দ্য হোল থিং, সেটা হচ্ছে যেহেতু লাস্ট ক্লাসে আমরা পড়েছি হচ্ছে আপনার ওই প্রিলিমিনারি একটা হচ্ছে চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে প্রথমে দেখেছি। তারপর হচ্ছে ওই প্রসেস ফ্লো শিট ডেভেলপমেন্টের হচ্ছে আমরা দেখেছি, সেটা হচ্ছে আছে। তারপর হচ্ছে দেখলাম কি কি, প্রেসার ভেসেল ডিজাইন দেখছি। তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড ফেব্রিকেশন অফ স্টিল দেখছি, মিক্সিং এন্ড অ্যাজিটেশন দেখলাম। আজকে দেখলাম পাইপিং এন্ড পাইপ ডিজাইন। সো 6টা স্লাইডের মতো হচ্ছে 6-7, মানে 6টা স্লাইডে তো মনে হয় ওটা দেখালাম। আর আমার একটা দেখানোর কথা ছিল হচ্ছে প্রসেস সেপারেশন, যেটা হচ্ছে আমার ইয়ের সাথে রিলেটেড ছিল, হচ্ছে কি বলে ওটা, ওই ডিস্টিলেশন কলামের সাথে আর কি। তো মোটামুটি বড় স্লাইড, আমার হচ্ছে আরো 1.5 ঘন্টা লাগবে ওটা শেষ করতে। তো থাক, এটা না পড়াই, সিলেবাস কমায় দিই। ওটাই ভালো হয়েছে। জি স্যার, আমাদের একটু কমাই দেন স্যার, এইবারের মতো। জি স্যার, ওই আমাদের মিডের আগে ক্লাস হয় নাই তো, এই জন্য আমরা একটু চাপে ছিলাম স্যার। হম হম। স্যার স্যার আপনার সাথে তুলনামূলক এবার স্যার স্যার পিএলও মানে কম আমাদের। সামনাসামনি একটা হম ক্লাস করলে ভালো আমাদের হতো। পিএলও হম। কম একটু মিস স্যার, করলাম স্যার আপনারে। ওভারের তুলনায়। পিএল 29 কম? তারিখ থেকে পরীক্ষা আমাদের। কত থেকে? 29 তারিখ থেকে? জি স্যার। বাবা, ভালো হয়েছে, ওই দিন আমার মাস্টার্স এর পরীক্ষা আছে। তো আপনাদের আপনাদের সাথে হচ্ছে আমার পরীক্ষা। তো স্যার আচ্ছা আপনার থাক মাস্টার স্যার কতদিন স্যার? আমি তো হচ্ছে পার্ট টাইম, আমাদের তো ফুল টাইম মাস্টার্স করতে দেয় না। বুয়েটের মাস্টার্স মানে হচ্ছে 1.5 বছর, তো হচ্ছে 3 সেমিস্টার আর কি, থিওরি আর ইয়ে। তো আমাকে তো ফুল টাইম করতে দেয় না, তো ফুল টাইম করতে দিলে আমি ফুল টাইমই করতাম। তো ওইটার একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু এখানেই চাকরি করতে হয়, বা যারা চাকরি করে ওরা তো আর ইয়ে করে না, তো 4 সেমিস্টার লাগে, মানে হচ্ছে ওই 2 বছর আর কি। তো ও আমার হচ্ছে আমি 3rd সেমিস্টারে আছি এটা। আর হচ্ছে সামনে, মানে সামনের সেমিস্টার করলে ইনশাল্লাহ আগামী হচ্ছে এর মধ্যে শেষ হয়ে যাবে। ওই কি বলে ওটাকে, ওই অক্টোবর নভেম্বর আগে শেষ হয়ে যাবে। তারপর পিএইচডি অ্যাপ্লাই করব। তো হচ্ছে আমি ইনশাল্লাহ তারপরে তো স্যার 26। দেশের বাইরে চলে যাবেন স্যার। মাস্টার্স নট রিকোয়ারমেন্ট, আমাদের তো আন্ডারগ্রেডের হচ্ছে আপনার মানে 4-1 এর রেজাল্ট দিয়ে হচ্ছে আর্লি অ্যাপ্লিকেশন করে প্রতিবারই চলে যাচ্ছে, এবং আমার সিনিয়ররা গেছে, এখন জুনিয়ররা যাচ্ছে। নাহিদ স্যার তো স্যার চলে গেছে ইউএসএ তে। হ্যাঁ মানে উনি অনেক সিনিয়র, উনি অনেক দেরি করে ফেলছে। আমরা তো জি স্যার। মানে নর্মালি 2-3 বছর মিনিমাম, মানে ম্যাক্সিমাম আর কি 3 বছর করে চলে যায়। তো চাকরি পার্মানেন্টের জন্য আমি মনে হয় আগে চলে যেতাম, জাস্ট চাকরি পার্মানেন্টের জন্য থাকতেছে। তো তারপর হচ্ছে যদি ব্যাক করি, ইন দ্যাট কেস হচ্ছে অন্যরকম, কিন্তু হচ্ছে আপাতত সামনে বছর ইনশাল্লাহ 26 এর ফলে চলে যাবো আর কি। তো সেটা হচ্ছে টার্গেট এখন। স্যার আর যাই আবার ফেরত আইসেন স্যার। ইনশাল্লাহ দেখা যাক। আমাদের সবাই তো এই কেমিক্যালের টপ ইয়েতে যায়, এমআইটি, স্ট্যানফোর্ড, বার্কলি সব জায়গাতেই হচ্ছে আছে, মানে আমাদের লেকচারাররা ওখানে যাচ্ছে আর কি, টপ 10 গুলোতে সব না। আমার জন্য দোয়া করেন যাতে হচ্ছে টপ ইউনিভার্সিটিতে হচ্ছে যেতে পারে আর কি। জি স্যার, ইনশাল্লাহ দোয়া স্যার। করি স্যার, আপনি যান। স্যার আমরা আমাদের বলতে জন্য পারবো যে দোয়া করবেন আমাদের স্যার। স্যার আছে ওখানে। ইনশাল্লাহ আপনাদের সাথে, আপনাদের গত বছর যারা পাশ করেছে ওরা হচ্ছে মানে গত বছর কি, এই বছরই তো মনে পাশ করলো নাকি না? জি স্যার, না, এই বছরই গত বছর, এটা টোয়েন্টি অক্টোবরে ফাইভ বের হয়েছে গত বছর। হুম। তো ওনাদের কিছু কয়েকজন হচ্ছে মাস্টার্স করছে আমাদের এখানে বুয়েটে, হচ্ছে ইয়েতে আছে। তো আপনাদের যদি, আপনারা হচ্ছে সেমিস্টার ডিলে করবেন না, যেটা হচ্ছে বুয়েটের স্টুডেন্টরা সব জায়গাতেই করে আর কি, দিস ইজ আলটিমেট জি স্যার, সাফারার যারা। শখ আছে স্যার আর আমরা বের আপনাদের হয়ে তো ওখানে স্যার স্যার। 6 মাস বসে থাকতে হবে বুয়েটে করার ইচ্ছা থাকলে স্যার। হুম ওইটা হুম স্যার, হুম। স্যার কি ওখানে বলে? স্যার জানুয়ারি সর্বনিম্ন পর্যন্ত জিপিএ অপেক্ষা কত করতে লাগে হবে। স্যার, সিজিপিএ? ওরকম কোনো কিছু না, মানে যেটা করা হয় কেমিক্যালে ব্যাকগ্রাউন্ড থাকলে, আমাদের 3টা এখন আছে আর কি, মানে একটা তো পিওর কেমিক্যালে মাস্টার, সেটা তো আছেই। আর 3টা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা হচ্ছে জন্য মানে সেটা মানে কেমিক্যাল টেকনোলজি, সরি কি বললাম, ওই কেমিক্যাল প্রসেস সেফটির উপর একটা আছে মাস্টার্স, একটা হচ্ছে বায়োটেকনোলজি মানে বায়োকেমিক্যাল টেকনোলজির উপর আছে, আরেকটা হচ্ছে আপনার এনার্জি টেকনোলজির উপর আছে। ওগুলোর জন্য হচ্ছে বাইরে সবাই আসে, যেমন নর্থ সাউথ ব্র্যাক থেকে বায়োকেমিক্যাল, সরি স্যার ওই মাইক্রোবায়োলজি। স্যার আপনি কোনটাতে করতেছেন স্যার? আমরা তো পিওর কেমিক্যালই করব, মানে আপনাদের বললেও তো আমি বলবো পিওর কেমিক্যাল করার জন্য, মানে ইয়েস হচ্ছে স্যার, যেটা। ওইটাই আর স্যার। ওইটার জন্য সিজিপিএ রিকোয়ারমেন্ট তেমন কোনো কিছু না, মানে হচ্ছে আপনার যাদের আন্ডারগ্রেড ইয়েতে থাকে আর কি, ওই কি বলে ওটাকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে, ওদের এমনি হচ্ছে বইটা ইয়ে দেওয়া 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 হয় আর কি। আমার কেমিক্যালে তো অ্যাডমিশন টেস্ট নাই। ওই বাকি 3টার যেটার কথা বললাম ওইগুলোতে অ্যাডমিশন টেস্ট এন্ড ভাইভা আছে, ওগুলো যেহেতু বাইরে থেকে সবাই আসে, মানে নন স্যার ইন্টারডিসিপ্লিনারি ওগুলো। তাহলে তো মনে হয় যেহেতু পরীক্ষা ওই অ্যাডমিশন সিস্টেম নাই, তার মানে তো সিজির উপর ভিত্তি করে যারা বেশি আছে তাদেরকে নিবে হুম মনে হুম। হয়। মানে ডুয়েট থেকে তো প্রতিবারই হচ্ছে নেওয়া হয় আর কি, যারা অ্যাপ্লাই করে ওদের নেওয়া হয়, কারণ আপনাদের তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আন্ডারগ্রেড যদি বলি, তো ওই হিসেবে অটোমেটিকলি ওদের হচ্ছে প্রেফার দেওয়া হয়।
আর মানে হচ্ছে সিজিপিও ওইভাবে আসলে মাস্টার্স ওইভাবে দেখে না। তবে ওই যেগুলোতে অ্যাডমিশন হয় আর কি, যে তিনটা প্রোগ্রামের কথা বললাম, ওই তিনটা প্রোগ্রামে কিন্তু অ্যাডমিশন হয়, ওখানে সিজি পরীক্ষা সবকিছু দিয়ে দেখা দেখা হয়। বাট কেমিক্যালে হচ্ছে এমনি মানে অটোমেটিক এনরোলমেন্ট থাকে আর কি, বইটার গুলোকে অটোমেটিক নেওয়া হয়, ডুয়েট বা অন্য জায়গা থেকে আসলে যাদের কেমিক্যালে ব্যাকগ্রাউন্ড ওদের অটোমেটিকলি নেওয়া নেওয়া হয়। জি স্যার, মানে হেল্প লাগলে স্যার আপনারা তো আছেনই আমাদের জন্য। ইনশাল্লাহ দেখা যাক। তো জি স্যার। পরীক্ষা রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন, মানে হচ্ছে যা যা পড়িয়েছে সেটা রিলেটেড আর কি। যদি স্যার একটু সেটটা গুছিয়ে দিলে স্যার ভালো হতো, যে কিরকম কোশ্চেন আসতে ও পারে। আচ্ছা, আচ্ছা এটা আমি বলি। ওই হচ্ছে আমরা যে স্লাইডের কথা বললাম, আমরা তো 6টা স্লাইডই মনে আছে, 6টা টপিকে। তো আমার তো প্রশ্ন করতে হয় একটু বেশি, এখান থেকে 4 সেট সিলেক্ট করে আর কি আপনাদের মডারেশনে গিয়ে। তো এটা হচ্ছে রুয়েটের নিয়ম, বইটা ছয় আমরা সেট 4 সেটই করতে করি। হবে। হম, চার আমরা set। বইটা 4 সেটই করি, 4 সেটই থাকে আর কি, মডারেশনে চেঞ্জ করা হয় না। বাট হচ্ছে ডুয়েটে হচ্ছে একটু নিয়ম অন্যরকম। তো যাই হোক, তো যে গতবার ওরকম করেছি, তো এবার তো সিলেবাসই কম, আমার প্রতি স্লাইড থেকে প্রশ্ন করতে হবে। তো ওইখান থেকে মিক্স হবে, মানে হচ্ছে একটু মাথায় রাখেন এগুলো, স্লাইড গুলো কিন্তু খুব ছোট ছোট। আজকে পাইপিং এর জন্য দেখালাম, সেটাও ছোট। মিক্সিং এর অ্যাজিটেশন সিটি দিয়েছেন, সেটাও খুব ছোট স্লাইড আর কি। শুধু একটু বড় স্লাইড যেগুলো, সেগুলোতে বাংলা বেশি আবার। তো একটা আমি কম্পালসারি দিব, সেটা আমি আগে বলেছিলাম, সেটা হচ্ছে আপনার ওই মানে প্রসেস সিনথেসিস থেকে থাকবে, যাতে করে হচ্ছে মানে মানে আপনাদের সবার ওইখান থেকে আনসার করতে হবে। বাকিগুলা হচ্ছে যে স্লাইড গুলা পড়েছে, স্লাইড গুলা পড়েন, আমি হচ্ছে স্লাইডের হচ্ছে বাইরে থেকে দিলে হয়তো বা ওই যে একটু ক্রিয়েটিভ গেলেও হচ্ছে আপনার স্লাইডের কন্টেন্টের বাইরে যাবো না আর কি, স্লাইডে যা আছে বা যেরকম কথা বলেছি সেটা হচ্ছে থাকবে। এটা হচ্ছে প্রসেস ডিজাইন। আর প্রসেস ডিজাইন আমি অর্ধেক জিনিস পড়াতেই পারি নাই, 2 ক্রেডিটের কোর্স, আর অনেক বেশি পড়া দরকার ছিল আর কি। তো ওই জিনিসগুলো পড়াতে পারি নাই, যেহেতু হচ্ছে অনেক কম সময় ছিল আর কি। তো গত 25-এ তো বলতে গেলে আমি প্রতিদিনই আপনাদের ক্লাস নিয়েছি মানে। তো গত 15 দিন ধরে হচ্ছে অগণিত ক্লাস, এন সংখ্যক ক্লাস হয়েছে। তো এত আসলে টানা নেওয়া যায় না, সবার জন্য হচ্ছে ডিফিকাল্ট। আর হচ্ছে লাইভ ক্লাস হলে ভালো হতো, বাট লাস্ট মোমেন্টে আই গট ট্রাভেলড ইন ডিফারেন্ট থিংস। সো এটার কারণে হচ্ছে আসতে পারিনি। বাট হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যদি নেক্সট সেমিস্টার হচ্ছে আবারও আমাকে বলা হয় আর কি, হচ্ছে ফরেন গেস্ট। তো ইন দ্যাট কেস হচ্ছে হয়তো বা আসবো, আসলে হচ্ছে হয়তো বা আপনাদের সাথে হয়েছে ওই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সই দেখা হবে। তো তখন লাইভ আচ্ছা ক্লাস ইনশাল্লাহ দেখা যাক, তখন ইয়ে করতে পারবো। বাট হচ্ছে আই গেস হচ্ছে ইউ গাইজ অলরেডি এনজয়েড ইট, মানে হচ্ছে কোরেশন বা হচ্ছে আপনার ওই ইয়ে মানে হচ্ছে প্রসেস ডিজাইন। আমি হচ্ছে বইটা নর্মালি যেভাবে পড়াতাম হয়তো ওইভাবে পড়ানোর ট্রাই করেছি, এখন হচ্ছে কতটুকু আপনারা নিয়েছেন সেটা আমি জানি না, কারণ অনলাইনে হচ্ছে আই ডোন্ট প্রিফার অনলাইন ক্লাসেস, কারণ হচ্ছে মুখ টুক দেখা যায় না, কার কিরকম এক্সপ্রেশন বোঝা যায় না আর কি। তো ওইটা একটা ডিফিকাল্ট থিং। তো তবে আপনাদের জন্য অনলাইনে ফ্যাসিলিটি, ইউ গাইস হ্যাভ দ্য রেকর্ডিং। সো অফলাইন ক্লাস হলে হচ্ছে নোট টোট না করলে আবার সমস্যা, আই টক টু ফাস্ট। সো ওইটা হচ্ছে নোট না করলে অনেকে হচ্ছে সাফার করে। আর যেহেতু স্যার, রেকর্ডিং আছে আই আপনার গেস হচ্ছে ক্লাসটা আপনাদের অনেক ফাস্ট হয়, মানে অনেক সময় মানে একটু ফাস্ট করে দিতে দেখতে চাইলে আরো বেশি ফাস্ট হয় স্যার স্যার। নাইট স্যারের ক্লাস স্যার আমরা 1.5-এ দেখতাম স্যার, আপনার ক্লাস স্যার হচ্ছে রেকর্ড দেখতে হয় হচ্ছে আরো কমে দিয়ে আর 0.8 বা 0.75 এরকম। সিলেবাস একটু বাড়ানো দরকার ছিল, এর জন্য হচ্ছে আমার নিজের কাছে অস্বস্তি লাগতেছে আর কি। তো 2 ক্রেডিটের কোর্সে আসলে অনেক পড়ানো দরকার ছিল, আমি অনেক কিছু অপটিমাইজেশনটা লিস্ট আর সেফটি কনসিডারেশনটা লিস্ট দেখাতে পারার সময় থাকা দরকার ছিল আর কি, যেটা হয়নি। যাই হোক, যা হয়েছে তাই। যদি ফিউচারে দেখা হয় ইন দ্যাট কেস হচ্ছে আশা করি হচ্ছে ইয়েতে ইনশাল্লাহ দেখা স্যার হবে। দেখা হবে স্যার, না হলে আমরাই দেখা করতে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, আমি ইনশাল্লাহ আর 2 বছর আছি, যদি হচ্ছে মরে টরে না যায় আর কি। তো হচ্ছে এর আগ পর্যন্ত বইটা আল্লাহ আছে আপনাকে বাঁচায় রাখুক স্যার। আচ্ছা, আর আমার হচ্ছে যদি ইনফরমেশন লাগে আপনাদের সিনিয়রদের কাছে হচ্ছে আমার ইয়ে থাকে, নাম্বার থাকে, ইন দ্যাট কেস ইউ ক্যান কন্টাক্ট মি। এক জিনিস আছে, বইটা আসলে হচ্ছে দেখা করতে পারেন। আর হচ্ছে আপনাদের যেটা হয়েছিল গতবার, আপনাদের ল্যাব ভিজিটে এসেছিল আর কি আপনাদের একটা টিম। তো আমার মনে হয় যেহেতু আপনাদের হচ্ছে ল্যাবে অপ্রতুলতা আছে, আপনাদের মাঝে মাঝে ডুয়েট থেকে আসলে বুয়েটে ল্যাব গুলো লিস্ট হচ্ছে করে যাওয়া, দুই একটা করে যাওয়া বা ভিজিট গুলো থাকা উচিত, মানে এটা করে কানেক্টিভিটি ভালো থাকে। আর আইডিয়াও থাকে আর কি, যেহেতু পিওর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন, এক্সট্রিমলি ডিফিকাল্ট মানে কোর্স আর কি। তো আপনারা যেটা পুশ করবেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নেওয়ার জন্য পুশ করবেন আপনার ডিপার্টমেন্টকে, এবং হচ্ছে ল্যাব এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনারা হচ্ছে বুয়েটে হচ্ছে আসার একটা ট্রাই করবেন। এটা আসলে স্টুডেন্টদের এন্ড থেকে বেশি করা উচিত, কারণ হয়তোবা টিচাররা অনেক সময় হচ্ছে ব্যস্ততার কারণে বা হচ্ছে ঝামেলানোর জন্য অনেক সময় হচ্ছে অ্যাভয়েড করতে চায় আর কি। তো আমি আশা করি, মানে এটা আমি আমার স্টুডেন্ট অবস্থায় করছি, ব্যাচমেটদের সাথে ঝগড়া হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিতে চাইতো না, ওরা ঝামেলা মনে করতো। তো ওটার জন্য হচ্ছে পুশ করতাম, মানে হচ্ছে এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাওয়া, যত বেশি পাওয়া যায় তত ভালো আর কি ফর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।
আর আম- আমরা চাচ্ছিলাম, কিন্তু স্যার আমাদের মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল স্যার, আমাদের টিচার ছিল না। হুম তো হুম ওইটাই আমাদের মেন ফোকাসে ছিল, তাই আর স্যার আমাদের ওই বাকি যেটা ইন্ডাস্ট্রিয়াল হুম হুম ওগুলাতে আমাদের ছিল ইচ্ছা, কিন্তু ওইটা আর পরবর্তীতে বলারও হয় না। তারপরে আমরা হুম হুম স্যারদের বলছিলাম, কিন্তু কয়েকটা ম্যানেজও করছিল, কিন্তু এত প্রেসার হুম হুম হুম। আর ওইটা পরে আর আগানো হয় নাই। এইবারে তো সিচুয়েশন একটু ইটস এক্সট্রা অর্ডিনারি, কারণ আপনার জুলাই থেকে একটা অন্যরকম ছিল। তো সব ইউনিভার্সিটি আসলে একটা জ্যাম প্যাক অবস্থায় ছিল সবারই। আমরা এবার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আন্ডার গ্রেডের টুটুদের যাওয়ার কথা ছিল, ওদের পাঠাতে পারিনি। তো এটা একটা ইয়ে ছিল আর কি। থ্রি গুলোকে পাঠাতে পারতাম, এখনো ডিসিশন আছে, কিন্তু সমস্যা আর কি ওরা এখন বিভিন্ন স্ট্রাইক করছে, পরীক্ষা নিয়ে হবে যাবে ওগুলোর জন্য বসে আছে। কিন্তু পরীক্ষা দিলে ওরা, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে নর্মালি যেটা থ্রি টুর পর, সেটা 3 সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে ইন্ডাস্ট্রি গুলাতে। তো ওই জিনিসটা হয়তো বা করা হবে, বাট প্রতি সেমিস্টারে দেখা যায় ওদের নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওয়ান ডে ট্রিপ থাকে। তো এই ওয়ান ডে ট্রিপ গুলো অ্যাটলিস্ট আপনারা যাতে অ্যারেঞ্জ করতে পারেন, সেটা দেখেন। নেক্সট সেমিস্টার গুলো তো আশা করি ভালো যাবে, দেশের অবস্থা খুব বেশি একটা খারাপ হবে না। তো ইনশাল্লাহ দেখা যাক। হ্যাঁ, তো ওই হিসেবে আপনারা ট্রাই করেন। আর এই পর্যন্তই। আর সিলেবাস যদি আমি বলি, সেটা সবকিছু থেকেই থাকবে। আপনারা স্লাইড রিভিউ করবেন, এবং আমি তো বারবার বলি বই পড়ার জন্য। তো প্রসেস ডিজাইনের বই তো একটাই আছে, সেটা পিটার টিমার হাউস। তো ওই স্লাইডের সাথে মিলিয়ে বই পড়বেন, প্র্যাকটিস করবেন, হাতে প্র্যাকটিস করবেন। আমি যেটা ফেস করেছি ডুয়েটে, সেটা আপনারা হয়তো বা বুঝেন ক্লাসে, কিন্তু আপনাদের লেখার বা ওই ফুটে ওই জিনিসগুলো তোলার ট্রাই করবেন। আর ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য প্র্যাকটিসটা বাড়াতে হবে। আপনারা একটু এক্সটেন্ড করতে চেয়েছিলেন, সেটা 20 জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ডেড আছে আর কি। তো এরপরে যে গেলে আপনাদেরই সমস্যা, কারণ 29 তারিখ থেকে পরীক্ষা দিবেন, অ্যাসাইনমেন্ট করবেন না পরীক্ষার পড়া পড়বেন। তো এটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। বাজায় রাখেন বিশ না, এটা তারিখের প্রেশার ভিতরে করে। হুম হুম। ট্রাই করেন আর কি, 20 তারিখের মধ্যে দিয়ে দেওয়া ট্রাই করেন, কারণ পরে যত যাবে। আমরা তো সবাই লাস্ট মোমেন্টে কাজ করি, দেখা যাবে 19 তারিখ বসেই কাজ করতেছেন, কিন্তু ওই না স্যার, যত স্যার আজকে বলছে যে তাড়াতাড়ি দিয়ে। স্যার আজকের মতো প্রশ্ন নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে যদি প্রশ্ন না থাকে, এই পর্যন্তই থাকো ক্লাস। আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। মধ্যে আমি ডুয়েটে আসবো, এই পরীক্ষার মধ্যে আর কি, ছুটি নিতে ফেব্রুয়ারি দিকে আসবো আর কি, ডিপার্টমেন্টে আসবো। জি গতবার স্যার, অনেক বেশি আসলে দেখা আসছিলাম। হবে স্যার। ইনশাল্লাহ গতবার অনেক বেশি আশা করছিলাম, এবার আসতে পারিনি। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সেমিস্টার যদি থাকি, বেঁচে থাকি। আর নেক্সট সেমিস্টার যদি দুই থেকে পার্ট টাইম রিকোয়ারমেন্ট পাঠানো হয়, ইন দ্যাট কেস আই উইল সি ইউ গাইজ ইন দ্য ক্লাসরুম, দ্য লাইভ ক্লাসরুম। সো Yes, sir. এই পর্যন্তই, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর পরীক্ষা ভালো করে দিবেন, অ্যাটলিস্ট একটু লেখাপড়া করবেন সবাই। Yes, sir. Thank you, sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।